ওটা বের করতে হবে না। বের করতে হবে না। ধরেন আমরা 4টা নিয়ে কাজ করতেছি, গুগল এরকম করে ধরেন 100টা নিয়ে বা 50টা নিয়ে, লাস্টেরটা তো আর কাউন্ট করার দরকারই নাই, কারণ ও তো আর ওর জায়গায় তো নাই, তাই না? আচ্ছা, মানে 4টার জায়গায় আমরা 3টা বের করব। মানে এইরকমই আর কি, তাছাড়া তো আর করা সম্ভব না। ওকে। এখন বলতে পারেন গুগল কি করে। শামিম ভাই আমি জমা দিছি, ফার্স্টও হইছি, রেজাল্টও পাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিভাবে ফার্স্ট হলেন সাবির ভাই? শামিম ভাইকে জিজ্ঞাসা করেন কেমনে ফার্স্ট হইছি, সে আমাকে পাঠাইছে সার্টিফিকেট। সার্টিফিকেট এত শামীম আগে না, আপনারা আশরাফুল ভাইয়ের লাইভে ছিলেন? কখন? আজকে না, 18 তারিখ ছিল। আগেই কোর্স শেষ হওয়ার আগে আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন? আরে ফার্স্ট হয়েছে, সার্টিফিকেট পাইছি। সাবির ভাই তো আমাদের আইডল, ভাই, মেয়ে ছেলে সবার। হ্যাঁ হ্যাঁ, রাইট। এখন এখন হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? কি ভাই? মোটামুটি ধরেন যে ওই কিওয়ার্ডটার জন্য গুগলের কাছে ধরেন যে 100টা আছে, তো গুগল কিন্তু ওর দেওয়ার জায়গা আছে কয়টা? উপরে 4টা, নিচে 4টা, তাই না? 8টার বেশি তো নাই। তো গুগলের তো লাস্টে ক্যালকুলেশন করার দরকার নেই, পরের ভিডিও আবার হয়তো পাবে, এরকম আর কি। অন্য কিওয়ার্ডের জন্য আবার হয়তো ও পেতে পারে, এরকম আর কি। বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই? দেখি আমাদের উপস্থিতি কতজন? 25 জন। আচ্ছা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছে ওপার বাংলার আদি আছে, ঠিক আছে? আদি, আপনি আপনার পরিচয় দিয়ে দেন। হ্যাঁ ভাইয়া, কিভাবে আমি এলেন? আমি আদি মল্লিক। আমি আর কি সার্চ করছিলাম যে কিভাবে মানে নেট থেকে ইনকাম করা যায়। তো অনেকে অনেক ভাবে অপিনিয়ন দিয়েছে, অনেকভাবে ভিডিও করেছে ইউটিউবে। তো আমি ভাইয়ার ভিডিওগুলো দেখলাম। তো এখানে আমার ভালো লাগলো যে গুগল অ্যাডস এর মাধ্যমে সব জায়গাতে সব কাজ সব মানে সবার কাছে পৌঁছানো যাবে, কোনো ভিডিও, কোনো ওয়েবসাইট। তো আমার এটা ভালো লাগলো। আমি এবং অনেকদিন থেকে মানে ইয়ে করছি যে চিন্তা ভাবনা করছি যে ফ্রিল্যান্সার হিসেবে লাইফটা, যে ক্যারিয়ার বিল্ডিংটা খুব ভালো। যে কোনো চাকরি করার থেকে কারো অধীনে থাকার থেকে নিজে স্বাবলম্বী হওয়াটাই বেটার। তো আমি অনেকদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ফ্রিল্যান্সারই হব। তারপরে ভাইয়ার ভিডিওগুলো দেখলাম, ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করলাম, এভাবে আর কি আসা। আদি হচ্ছে কলকাতার, বুঝছেন? ভিডিও দেখার পরে ও কমেন্ট করে আর কি, তারপরে আজকে থেকে ক্লাসে, এই আর কি। তো আমাদের উপস্থিত 18 জন, আমরা মনে হয় শুরু করি। আচ্ছা, তো আমরা হচ্ছে গতদিন মোটামুটি একটা অ্যাকাউন্ট পর্যন্ত, ক্রিয়েশন পর্যন্ত ছিলাম আর কি। হ্যাঁ, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখন যে উইন্ডোটা দেখতেছেন, ঠিক এরকম একটা উইন্ডো আসে, খুব সিম্পল উইন্ডো। আমরা এই যে এখানে আমাদের যে নেম, এখানে টাইম জোন, এটা হচ্ছে ওভারভিউ জাস্ট আর কি। এখানে যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব তখন এই বাম পাশে আরো অনেক মেনু আসবে। হ্যাঁ, এই আর কি। তো আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, এই সম্পর্কে আমরা আরো জানবো আর কি। হ্যাঁ, অটো জেনে যাব, এখানে সময় নষ্ট না করাই বেটার। এই আর কি, যে এই জিনিসগুলো কখন আমাদের লাগবে। হ্যাঁ, কখন আমরা কলামের বিভিন্ন, এই যে বিভিন্ন যে কলামের মেনুগুলো আছে, কখন আমরা কোনটা অ্যাড করবো। হ্যাঁ, এগুলো সব আমরা দেখবো, চলে আসবে আর কি। আর এখানে হচ্ছে যে আমরা তো জানি যে বিলিং এর মধ্যে যে আমরা যে বিলিং সেটআপটা করে আসলাম সেটাই আছে। এখানে একটা জিনিস বলি যে নতুন অ্যাকাউন্ট হলে
আমাদের দেশেও দেয়, আবার যেমন সেদিন দুবার একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, ও দেখি পাইছে আর কি, ওই গুগল হচ্ছে একটা প্রমোশনাল অফার দেয় আর কি, হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে আপনাকে $150 দিয়ে দিলে, ও বলে যে তুমি যদি $100 খরচ করো অথবা $150 যদি খরচ করো, তাহলে তাহলে হচ্ছে ও ফ্রি দেয় আর কি $150, এরকম আর কি। আচ্ছা, এটা তো দেখানো যাবে না ক্রেডিট কার্ড অ্যাড না করলে। তো ক্রেডিট কার্ড অ্যাড করলে প্রমোশনে ক্লিক করলে ওই যে কোডটা দেয় আর কি, ওই কোডে আর কি ওইখানে বসাই দিলে পরে ক্রেডিটটা অ্যাড হয় আর কি। এখানে গুগলের একটা সলচাতুরি আছে যে গুগল বলে যে আগে $150 খরচ করো আর। তো এই জিনিসগুলো আমরা অটো জানবো আর কি। এখন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব। ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমাদের সামনে অনেক জিনিসপত্র আসবে, সেই জিনিসগুলো আমরা ডিটেইল আলোচনা করব ওয়ান বাই ওয়ান। ওকে, আচ্ছা, এখানে আমার একটা জিনিস বলার দরকার আছে। আচ্ছা, আগে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, তাহলে সার্চ টার্চ গুলো দেখানো যাবে আর কি, আদারওয়াইজ তো দেখানো যাবে না। তো একটা ক্যাম্পেইন আমরা নরমালি ক্রিয়েট করি, সেখানে আমরা কোনো ইয়া করব না, মানে জাস্ট ডিটেইলে যাব না, এমনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তারপর হচ্ছে প্রত্যেকটা টার্ম নিয়ে আলোচনা করব ডিটেইলস প্র্যাকটিক্যালি। ওকে, তো গুগলে লগ ইন করার পরে আমরা যে উইন্ডোটা পাইলাম, এখন হচ্ছে যে আমরা ক্যাম্পেইন থেকে এখানে ক্যাম্পেইনে আসতে পারি, অথবা ওভারভিউ থেকেও দেখেন এখান থেকে দেখাচ্ছে যে নিউ ক্যাম্পেইন, অথবা আমরা ক্যাম্পেইনে এসে এখান থেকে প্লাস দিলে, আপাতত কোনো ক্যাম্পেইন নাই আর কি, তো আমরা যদি প্লাস দিই নিউ ক্যাম্পেইনে গেলাম। তো নিউ ক্যাম্পেইনে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো ইয়া আছে। এটা হচ্ছে যে মানে আপনার ক্যাম্পেইনের গোলটা কি, প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে একটা ক্যাম্পেইনের গোল কি। আমি কি ওয়েবসাইটে ট্রাফিক চাই, নাকি আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই, নাকি আমি সেল চাই, নাকি আমি লিড চাই, অথবা প্রোডাক্ট বা ব্র্যান্ড কনসিডারেশন চাই, এখন অথবা অ্যাপ ইনস্টলেশন। তো আমি একটু বলি, আচ্ছা কেউ একজন বলেন তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর ব্র্যান্ড কনসিডারেশনের মধ্যে পার্থক্য কি? বলবো আমি? হ্যাঁ বলেন, আপনি তো বলবেন। আচ্ছা, না অনেকেই তো আছে। আচ্ছা, ব্র্যান্ড, আমি যেটা বুঝি সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে একদম প্রিলিমিনারি স্টেজে, একদম শুরুর দিকে, যে আমার ব্র্যান্ডটা সম্পর্কে, মানে আমার ব্র্যান্ড নেমটার যে আছে সেটা আমার টার্গেট কাস্টমারদের জানানো, যে ধরেন আমার ইউসেফ বাংলাদেশে এরকম একটা ব্র্যান্ড আছে, সেটা অ্যাওয়ারনেস স্টেজে আমার টার্গেট হওয়া উচিত যে আমি যতজনকে পারি আমার ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়ার করব, যতজন কাছে যদি পারি আমি ব্র্যান্ড সম্পর্কে রিচ করব। এখানে টার্গেটই থাকবে শুধু, মানে আমার ব্র্যান্ড সম্পর্কে শুধু জানলো, ব্র্যান্ডকে রিচ করলো। ওকে, আর দ্বিতীয়, যখন এটা হয়ে যাবে তখন আমার দ্বিতীয় স্টেপ থাকবে আমার ব্র্যান্ডকে যেন সে কনসিডার করে। কিভাবে কনসিডার করবে? এই স্টেজে ব্র্যান্ড সম্পর্কে আমরা আরো 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 কিছু তথ্য তাদেরকে দিব, হ্যাঁ, এবং ওইখানে এবং তার জন্য কি এই ব্র্যান্ডে কি বেনিফিটস থাকতে পারে সেটাও তাকে এটা কমিউনিকেট করব। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস স্টেজ হচ্ছে প্রথম, ফানেলের প্রথম স্টেজ, আর ব্র্যান্ড কনসিডারেশন হচ্ছে ফানেলের দ্বিতীয় স্টেজ। আচ্ছা, আর ব্র্যান্ডিং কি জিনিস? ব্র্যান্ডিং ব্র্যান্ডিং আসলে টোটাল প্রসেসেই আসলে মানে আমি যে ব্র্যান্ডটা কিভাবে তার কাছে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এবং তাকে কিভাবে আমি আসলে আমার ব্র্যান্ডটা কনসিডার করাচ্ছি, এগুলো সব টোটাল প্রসেসেই হচ্ছে ব্র্যান্ডিং চলে আসবে। যে লাইক আমি কথার কথা, আমি ব্র্যান্ডিংটা করতেছি যে যে ইউসেফ বাংলাদেশ কারিগরি শিক্ষায় বাংলাদেশে পায়োনিয়ার। যখন আমি অ্যাওয়ারনেস স্টেজে আছি তখন আমি এইটা দিই ব্র্যান্ডিং, যে এই
এই থিমেই আমি ব্র্যান্ডিং করতেছি, এবং ব্র্যান্ডিং করতেছি মানে হচ্ছে এই জিনিসটা মানুষের কাছে পৌঁছাইতেছি। আবার কনসিডারেশন স্টেজে কি হতে পারে যে ইউসেফ বাংলাদেশ কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে জব প্লেসমেন্টও করতেছে। হ্যাঁ, এই যে ইউসেফ বাংলাদেশ শুধু কারিগরি শিক্ষা দিচ্ছে না, জব চাকরিও দিয়ে দিচ্ছে। সো এইটা আমার একটা অ্যানাদার পয়েন্ট অফ ব্র্যান্ডিং। সো ইভেন মানে ব্র্যান্ডিং ক্যান বি ডান উইথ দি ব্র্যান্ড কালার, ব্র্যান্ড লোগো, ইভেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অনেকভাবেই করা যায়। সো ব্র্যান্ডিং টোটাল প্রসেসই আসলে ব্র্যান্ড ম্যানেজমেন্টের প্রসেসে ব্র্যান্ডিং থাকে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা যেটা বুঝলাম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হলো যে আমরা আসলে আমার যে কোম্পানিটা, আমি যে ব্র্যান্ডটা ক্রিয়েট করলাম, এত কথায় আমরা আসলে যাচ্ছি না। ওই লোগো, ফন্ট, ট্যাগলাইন, অমুক তমুক, আমি ধরেন যে একটা ব্র্যান্ড, একটা নাম, আমি কি করি এই জিনিসটা প্রথম স্টেজে সবাইকে শুধু জানানো যে আমার কোম্পানিটা সম্পর্কে জানোস, আমি কি করি এতটুকুই। আমি আমার কোম্পানির নেমটা কি, মানে আমি কি করি এটা মানুষকে জানানো, দ্যাট ইজ কল ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখন এগুলো জানানোর জন্য আসলে অনেক পদ্ধতি আছে, তাই না? তো যে একটা ব্র্যান্ড যদি জানাতে হয় তাহলে তো অবশ্যই স্বাভাবিকভাবে আপনার লোগো লাগতেছে, আপনার একটা ট্যাগলাইন লাগতেছে, আপনার একটা কালার থিম লাগতেছে, আপনি একটা ফন্ট ইউজ করেন, এই জিনিসগুলো লাগতেছে আর কি। আর ব্র্যান্ড কনসিডারেশনটা বিষয়টা হলো যে ভাই যখন আমি কনসিডারেশন স্টেজে যাব তখন আসলে আমাকে বলতে হবে যে ভাই এই হলো আমার সার্ভিস, তুমি একটু এক্সপ্লোর করে দেখো, তোমার নেওয়ার দরকার নেই, তুমি দেখো আমি কি করি, কিভাবে করি, একটু কনসিডার করো, আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কনসিডারেশন করো। তখন দেখা যাচ্ছে একটু এঙ্গেজ হলো আমার ব্র্যান্ড সম্পর্কে। আর এই স্টেজে শুধু দেখে গেল, আমি জানতে চাই যে আমি ইউসেফ বাংলাদেশ, আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তাই তো ভাই? আর হচ্ছে এবার আমি কি কি এনজিও সার্ভিস ভাই, দিই, এনজিও। ও এনজিও, ওই একই কোম্পানি, একই কথা। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, সমস্যা নাই। এনজিও, সরি ইন্স্যুরেন্স, আকাশ পাতাল তফাৎ। ওকে, সো এটা একটা এনজিও, ঠিক আছে। এরপরে ব্র্যান্ড কনসিডারেশনে যখন আমি যাব তখন এ কি কি সার্ভিস দেয়, যেমন ওরা স্কিল ট্রেনিং দেয়, তারপরে আরো অনেক কিছু, বাচ্চাদের নিয়ে কিছু কাজ কর্ম করে, এই জিনিসগুলো তোমরা দেখো, মানে আমার এই সার্ভিস গুলো কনসিডারেশন করো, দেখো, দ্যাট ইজ দ্য ব্র্যান্ড কনসিডারেশন। ওকে, এখন আপনারা আমাকে একটু বলেন তো যে মার্কেট কি, মার্কেট প্লেস কি, আর মার্কেটিং কি? একজন বলেন। বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মার্কেটিংটা হচ্ছে যে উপর থেকে শুরু করেন। আচ্ছা, উপর থেকে মার্কেট আর মার্কেট প্লেস। ওকে, অবশ্য আমি মার্কেট আর মার্কেট প্লেসের মানে ডিফারেন্সিয়েট বিষয়টা আমি ক্লিয়ার না। মার্কেটিংটাই বলেন। মার্কেট তো ধরেন মানে মার্কেট হচ্ছে আমার, যদি বলে ইন এ কমন সেন্স, যে আমার সেগমেন্টেশন, আমার প্রোডাক্ট বা ব্র্যান্ড বা সার্ভিস অনুযায়ী আমার মার্কেট বা আমার সেগমেন্টটা আসলে কোথায় আছে, সেটা হচ্ছে মার্কেট। আর মার্কেটিংটা হচ্ছে যে আমি ধরেন আপনি স্কিল আপার্ট, আপনি ব্র্যান্ড আর আমি হচ্ছে আপনার কাস্টমার। মার্কেটিংটা হচ্ছে যে আপনি আমার সাথে রিলেশনশিপটা ক্রিয়েট করলেন এবং আপনি মানে বিভিন্ন ভাবে এই রিলেশনশিপটা মেনটেন করলেন, আলটিমেটলি আমি যেন আপনার জন্য একটা লয়াল কাস্টমার হই। সো শামীম ভাই, হ্যাঁ, ক্রিয়েটিং এন্ড মেইনটেইনিং রিলেশনশিপ। মার্কেটটা সহজে বলতে হচ্ছে বাজার, মানে মার্কেট হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, লাইক চাল ডাল মার্কেট। আর মার্কেট প্লেসটা হচ্ছে যে কেউ তার পণ্যটা এই মার্কেট প্লেসে সেল করতে পারে। লুক লাইক কি বলে দারাজ অথবা আমাদের বিক্রয়.com, এগুলো হচ্ছে মার্কেট প্লেস, বাংলাদেশি দিয়ে বুঝলাম আর কি। আচ্ছা, সহজ কথা আমার হচ্ছে একটা প্রশ্ন আনসার দেন। হ্যাঁ, সেটা হলো ডেইলি স্টার একটা নিউজ আসছিল যে বাংলাদেশের ই কমার্স মার্কেট হলো $1.3 বিলিয়ন পার ইয়ার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা মানে কি? বলা হচ্ছে E-com- কিন্তু বাংলাদেশের মার্কেট মানে আচ্ছা, $1.3 বিলিয়ন মার্কেট আছে ই কমার্স মার্কেট, যেটা 2023 সালে ডাবল হয়ে যাবে, $3 বিলিয়ন। এটা তো ভ্যালুটা, মার্কেট ভ্যালু। না, এটা মার্কেট সাইজ হবে, টোটাল সাইজ। মার্কেট আচ্ছা সাইজ। আচ্ছা, তাহলে মার্কেট প্লেস কি হবে? মার্কেট প্লেসটা হচ্ছে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে পণ্যটা বেচা কিনা হবে। বসুন্ধরা মার্কেট না মার্কেট প্লেস?
না শপিং মল? মার্কেট মার্কেট প্লেস। মার্কেট ফাইন। দোকানগুলো মার্কেট। দোকানগুলো মার্কেট। দোকানগুলো মার্কেট না, দোকানগুলো ভাইয়া, মার্কেট প্লেস। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু কি বলতে পারি? অবশ্যই ভাই। যদি Open. ভুল না হয় আর কি, আপনারা শুদ্ধ করে দিবেন। মার্কেট হচ্ছে লাইক প্রোডাক্ট। আমি একটা প্রোডাক্ট, কি প্রোডাক্ট নিয়ে কাজ করব। মার্কেট প্লেস হচ্ছে কোথায় কাজ করব, কোন লেভেলে কাজ করব, কোথায় কাজ করব। আর মার্কেটিং হচ্ছে ওই আমার প্রোডাক্টটাকে ওই প্লেসে কি কি প্রসেসে কাজ করব। হুম। মার্কেট হচ্ছে, মানে- মার্কেটিংটা হচ্ছে মার্কেটের মানে স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজিতে কাজ করলে এটা পিপলদের কাছে ইজিলি মানে এন্ট্রান্স করা যাবে, এটা হচ্ছে মার্কেটিং। ভাই আমি একটু বলতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মার্কেট বলতে আমরা ট্রাফিক বুঝছি। মার্কেট প্লেস হলো একটা প্ল্যাটফর্ম যেখানে ভেন্ডর তার প্রোডাক্টগুলো রাখবে, আর মার্কেটিং হলো আমার এই যে প্রোডাক্টটার প্রমোশনটা হলো মার্কেটিং। তাহলে এই যে 4P 7P 9P মানে কি? এটা হচ্ছে জি। মার্কেটিং করার স্ট্র্যাটেজি। যদি বলা হয় খুব সহজে যদি বলি যে টুল, বেসিক টুলস। এটা মার্কেটিং মিক্স বলা হয় এটাকে। এই হ্যাঁ, চারটা marketing mix। টুলসে হচ্ছে মূল মার্কেটিং এর মূল কনসেপ্টটাকে, মানে মূল কি পয়েন্ট এই আমি তিনটা। আমি নেটফ্লিক্সের একটা মুভি দিয়ে একটা এক্সাম্পল দিতে পারি শাহিন ভাই। দেন। এটা হচ্ছে যে এক্সট্রাকশন, যে একটা মুভি হলো যে ইয়ের কয়েকদিন আগে, যেটা নিয়ে অনেক কথাবার্তা হলো। হুম। ওদের ওই মুভির জন্য মার্কেটটা ছিল কিন্তু মূলত ইন্ডিয়া এন্ড বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ। আর ওদের জন্য মার্কেট প্লেস ছিল নেটফ্লিক্স, যে ওয়েব প্ল্যাটফর্ম। হ্যাঁ, আচ্ছা। সো মানে এইভাবে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মনে হয় সহজে বোঝা যায়। আর মার্কেটিংটা বেসিক্যালি তো মার্কেটিংটা ওরা নানাভাবেই মানে করছে। আচ্ছা, So- আমরা গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মাধ্যমে এখান থেকে কোনটা কোনটা করব? গুগল অ্যাড প্ল্যাটফর্ম মাধ্যমে ব্র্যান্ড তো ডেফিনেটলি ব্র্যান্ড প্রমোট করব, এবং ব্র্যান্ড প্রমোট করার সময় মানে কিভাবে ব্র্যান্ডটা স্ট্র্যাটেজি, যেটা মানে ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিটা সেটা চলে আসবে। আর ডেফিনেটলি মার্কেট যেটা মানে ধরেন আমি টার্গেট করলাম যে যারা বাংলাদেশে যারা সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে কাজ করে, তাদেরকে আমি বাচ্চাদের ফান্ড রেজ করার জন্য টার্গেট করবো। সো এইটা কিন্তু আমার মার্কেট। আর আমি যদি ধরি মার্কেট প্লেস আমার ডিজিটাল যে প্ল্যাটফর্ম। না না না, আমি বলতেছি এইখান থেকে মানে এখানে আমরা অনেকগুলো শব্দ লিখছি না, হ্যাঁ, গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা কোন জিনিসগুলো করতে পারবো? আমরা ব্র্যান্ডিং করতে পারবো, ডেফিনেটলি আমরা মার্কেটিং করতে পারবো। ব্র্যান্ডিং মার্কেটিং দুটাই করতে পারবো। আমরা আলটিমেটলি আসলে এইটা করব, প্রমোশন এটা তো করব আমরা আসলে। অটোমেটিক হয়ে যাবে। এই আর কি। জি। ওকে, এটাই আমার বোঝানোর দরকার ছিল আর কি। হ্যাঁ, আমরা আসলে অ্যাডভার্টাইজিং বা প্রমোশন করব গুগল অ্যাডস প্ল্যাটফর্মটার মাধ্যমে। আর আপনারা যে কথাগুলো বলেছেন সবার কথা ঠিক আছে, আপনাদের কথার সাথে আমি একমত। না জানলে যা হয় আর কি, একমত হওয়া ছাড়া উপায় নেই। ওকে, আপনি একমত শুনে তো ভালো লাগলো। এই প্রশ্ন আমি অনেকের কাছে করি। হ্যাঁ, এক একজন এক এক ভাবে আনসার দেয়, আমি সবগুলোই মেনে নিই। ঠিক আছে, আমার আলটিমেট গোল হলো আমি ভাই প্রমোশন করব, সরি আমি এই গুগল অ্যাডস এর থ্রু দিয়ে এই কাজটা আসলে করব, মার্কেটিং করব না, এই কামটা করব। ঠিক আছে, কারণ মার্কেটিং করতে হলে আমার যে আরো অনেক কিছু আছে, এইসব জিনিস আমি করব না, আমি শুধু এটা করব। এই আর কি আমার টার্গেট। তো এইটা বুঝতে পারলেই হবে। ওকে, এখন তাহলে আমরা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর ব্রাঞ্চ কনসিডারেশন বুঝে গেলাম, তাই না? তো এবার আমরা সেলসে আসি। তো সেলসটা হলো, যদি আমরা ই কমার্স হয়, আমরা বারবার ই কমার্সের কথায় আসি। হ্যাঁ, যদি আমাদের ই কমার্স হয় বা যে কোনো অনলাইন বিজনেস হয় যেটা অনলাইনের থ্রু দিয়েই কিনা যায়, সেটা হচ্ছে যে যদি আমরা মানে সেল করতে চাই, মানে আমার গোল হলো যে আমি ব্র্যান্ডিং করেছি, আমি ব্র্যান্ড কনসিডারেশন করেছি, আমি এখন একটা স্টেজে আছি, এখন মোটামুটি সবাই আমাকে চেনে জানে, এখন আমি সেলিং এ চলে যাব। তখন আমার গোলটা হবে হচ্ছে সেলস।
তখন আমি গোলটা সিলেক্ট করব সেলস। আচ্ছা, লিড জেনারেশন আমরা কখন করব? যখন ধরেন আমাদের B2B বিজনেস হচ্ছে, তাই না? B2B বিজনেস কিরকম? যেমন আমি সফটওয়্যার সেল করি, তো সব ধরনের সফটওয়্যার, যেমন ERP সফটওয়্যার, হ্যাঁ, তারপরে এর আগে উদাহরণ দিয়েছিলাম যে কোনো একটা কোম্পানির পদ সফটওয়্যার, যে সফটওয়্যার গুলো আসলে মানে, অথবা আমি একটা অ্যাপ ডেভেলপ করব, আমি একটা আমার ওয়েবসাইট ডেভেলপ করব কারো কাছ থেকে, তাহলে আমার আলাদা রিকোয়ারমেন্ট থাকবে। এমন তো না যে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করে বা অ্যাপ ডেভেলপ করে তার ওয়েবসাইটে গেলাম, আমার এই অ্যাপটা পছন্দ হলো, আমি কিনে নিয়ে চলে আসলাম, তা কিন্তু না। বিষয়টা কি, যে তার কাছে, তার মানে তার সম্পর্কে আমি জানবো, হ্যাঁ, যে সে কেমন অ্যাপ ডেভেলপ করে, মার্কেটে আরো কোনো অ্যাপ ডেভেলপ করছে কিনা, তার রিভিউ কি, সে কতজন মানুষ, তার ক্লায়েন্ট কারা, এই সমস্ত বিবেচনা করে আমি একটা মেন্টাল প্রিপারেশন নিলাম যে হ্যাঁ, ওদের কাছ থেকে আমি আমার ওয়েবসাইটটা, আমার অ্যাপটা ডেভেলপ করে নিতে পারি। তখন তাদের ওয়েবসাইট ভিজিট করার পরে ওয়েবসাইটে আমি যে দেখবো কি, তাদের ওয়েবসাইটে আমি যে দেখতে পাই একটা ফর্ম আছে। যেমন আমরা একসময় এই কোম্পানিতে ছিলাম, তো এই জন্য এটারই উদাহরণ দিই, বুঝছেন? ধরেন রিপ সিস্টেম, রিপ ফর্ম, দেখেন ওরা বলছে গেট স্টার্টেড গেলে কি হয় দেখি। রিপ, এই যে ওরা একটা ফর্ম দিল, তাই না? ফার্স্ট নেম, ওয়ার্ক ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার। এইটা যখন আমি ফিল আপ করবো তখন কিন্তু ওদের CRM এ চলে যাচ্ছে, এবং আপনি হচ্ছে 14 দিনের একটা ট্রায়ালও নিতে পারছেন। দেখেন তখন কি হচ্ছে, আপনি ট্রায়াল করে দেখলেন 14 দিনের মধ্যে ওরা আপনাকে একটা ফলো আপ করবে, একটা কোল্ড কল দিবে, তাই না? যে আপনি তো আমাদের একটা ডেমো নিয়েছেন, কেমন, আমরা কি কোনো ইয়া করতে পারি কিনা, একটা ট্রায়াল, একটা ডেমো আপনাদেরকে দেখাতে পারি কিনা, এই যে বিষয়গুলো। দেন হচ্ছে তার রিকোয়ারমেন্ট মিলে গেল, ওইদিকে বললো হ্যাঁ আমরা এগুলো দিতে পারবো। দেন একটা সার্টেন টাইম পরে কি হয়, সার্টেন টাইম পরে কিন্তু এই কনভার্টটা হয়, মানে ফাইনাল সেলসটা হয়। কথাটা বুঝতে পারছেন? এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে আমরা হচ্ছে যে লিড জেনারেশন সিলেক্ট করতে পারি। আরো এরকম অনেক কিছু হতে পারে, যেমন এখানে তারেক ভাই আছে, ওনারা হচ্ছে যে একাডেমিক এডুকেশন, ওনারা হচ্ছে যে আপনার, ওনারা কি করে, ওনারা হচ্ছে যে আপনার ইউকে তে যারা পড়ালেখা করতে যেতে চায়, যে সমস্ত স্টুডেন্ট তাদেরকে টার্গেট করে। তো সেই ওয়েবসাইটে যায়, স্টুডেন্টরা দেখে কোন ইসে যাবে কি না যাবে, তারপর একটা ফর্ম, যেমন আমি, তারেক ভাই আছেন? তারেক ভাই নাই মনে হয়। এই যে এইটা হচ্ছে ওদের ওয়েবসাইট। এখন দেখেন ওরা হচ্ছে বাইরে স্টুডেন্ট, এটা কিন্তু B2B না, এটা কিন্তু B2C, কিন্তু এইটা ছিল কিন্তু 100% B2B বিজনেস। কারণ রিপসেট ওরা সলিউশন দেয় নিশ্চয়, যার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে বা যার কোনো একটা বিজনেস ওয়েবসাইট আছে, তাদের জন্য সলিউশন দেয়। কিন্তু একাডেমিক এডুকেশন এরা কিন্তু B2C কাজ করে, কিন্তু তারপরে এরা লিড জেনারেশন করে, ডিরেক্ট কিন্তু সেল হয় না। কিরকম, ওরা হচ্ছে যে ইউকে তে পড়ালেখা করার জন্য কোন একটা স্টুডেন্ট সে ফর্ম ফিল আপ করে, তার সেই ফর্মের মধ্যে দেয়া থাকে আর কি, যে এখানে দেখি কোনো ফর্ম আছে কিনা, ইনকোয়ারি নাও দেখি, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট দেখি, মানে প্রথমে কনসালটেন্সি করে আর এই যে ওরা ওদের ফোন নাম্বার নিল, তারপর এখানে কি বলছে, ট্রাভেল ডকুমেন্ট, ইওর সিভি, পার্সোনাল স্টেটমেন্ট, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এখানে একটা মেসেজ নেয়, ইমেল নেয়, এই যে বিষয়গুলো নেয়, IELTS এর কোন সাবজেক্টে সে পড়ালেখা করতে ইচ্ছুক, যেহেতু তারা ইউকে তে ইউনিভার্সিটি গুলোতে পড়ায় আর কি, ইন্টারেস্টেড টু স্টাডি ইন ইউকে। তখন এরপরে কিন্তু কি করে, তাদের যে কাউন্সিলর আছে বা সেলস পারসন আছে, তারা হচ্ছে যে ভদ্রলোক এই ফর্মটা ফিল আপ করতে, তাকে কল দিচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট সেল হচ্ছে না, তার মানে একটা সার্টেন টাইম পরে সবকিছু ব্যাটে বলে মিললে দেন হচ্ছে সেল হবে। তো এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে আমরা লিড জেনারেশনটা টার্গেট করব। ওকে, আচ্ছা, কিছু মানুষ আছে ওয়েবসাইট ট্রাফিক চাই, যেমন ব্র্যান্ড কনসিডারেশনের ক্ষেত্রে, যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর পরে কনসিডারেশন না করে আপনি ওয়েবসাইট ট্রাফিকও দিতে পারেন, কারণ আপনি চান যে আপনার ওয়েবসাইটে কিছু মানুষ আসুক, এসে দেখুক আমরা কি করি। বুঝতে পারছেন? তার মানে আমার গোল যদি থাকে আমি ওয়েবসাইটে ট্রাফিক চাই, আমার ওয়েবসাইটে এসে মানুষ দেখবে যে সে, আমি কি করি, আমার ওয়েবসাইটে কি কি সার্ভিস দিই, আমরা কারা, এই জিনিসগুলো সে চায়, ওয়েবসাইট ট্রাফিক চাই। এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে ওয়েবসাইট ট্রাফিকটা আমরা গোলটা সিলেক্ট করব। ওকে, এখন ওয়েবসাইট ট্রাফিক আসলে অনেক কারণেই চাইতে পারে। হ্যাঁ, যেমন কিছু মানুষ দেখবেন যে বিটকয়েনের ট্রেডিং করে,
দেখবেন যে লিঙ্কডইন এ অনেকেই দেখবেন যে উল্টাপাল্টা মেসেজও পাঠায়, আমি অনেক মেসেজ পাইছি আর কি। তো তারা কি করে, তারা বলে যে ভাই তুমি $200 স্পেন্ড করো, মানে আমার কাছে ইনভেস্ট করো, আমি তোমাকে প্রতিদিন $15 $20 করে অতিরিক্ত দিব। তার মানে কি, ওই টাকাটা, ওই $200 নিয়ে ও বিটকয়েনে বা এরকম যে কারেন্সি টারেন্সি গুলো আছে সেখানে ট্রেডিং করে। ট্রেডিং করে সে হচ্ছে লাভ করে লস করে, মানে কিনে রাখলো, বেচে দিল, লাভ করলো। সেখান থেকে দেখা যাচ্ছে যে সে কিছু রাখলো। যে লোকটা ট্রেডিং, যে সমস্ত কোম্পানি ট্রেডিং করে এরকম দেখবেন যে সার্চ দিবেন অনেক পাবেন। তো ওরা দেখা যাচ্ছে কি করে, ওরা হচ্ছে যে ওই ধরেন যে $200 নিল, $215 আর্ন করলো, সে $5 রেখে দিয়ে $15 দিয়ে দিল, মানে টাকাটা কিন্তু তারই, সে শুধু ট্রেডিংটা জানে, অনেকেই ট্রেডিং জানে না, এই বিজনেস করে। এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে, এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে হচ্ছে তারা ওয়েবসাইট ট্রাফিক চায়। ওয়েবসাইট ট্রাফিক চাই কেন? কারণ ওয়েবসাইট ট্রাফিক যখন হচ্ছে যে ওখানে সবকিছু একজন ইউজার এসে যখন সবকিছু দেখবে, যখন তার ব্যাটে বলে মিলে যাবে, তখন তাদের আবার লাইভ সেট থাকে। ওই লাইভ সেটে কন্টাক্ট করে দেন হচ্ছে যে ওরা তখন টাকা পয়সার লেনদেন করে, মানে একটা সেল করে। কিন্তু ওই সমস্ত সাইটে ডিরেক্ট যে কেউ ইনভেস্ট করতে চায় না, যেহেতু টাকা পয়সা দেওয়ার ব্যাপার, তখন ওরা চায় যে ওয়েবসাইট ট্রাফিক আসুক, আমার ওয়েবসাইটে ট্রাফিক আসুক, তারা আমার ওয়েবসাইট সম্পর্কে জানুক, আমি তার সাথে যে লাইভ সেট সলিউশন আছে ওর ওয়েবসাইটে ডিরেক্ট কথা বলতে পারে, কথা বলে সবকিছু মিললে দেন হচ্ছে যে সে একটা $200 দিল। এই যে দিল তার মানে তার কিন্তু সেল হলো, এরা ট্রাফিক চায়। আবার হচ্ছে যে ওই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন মনে হয়, ওই যে অনেকে কুকুর টুকুর সেল করে, বুঝছেন? এই দুবাইতে একটা ভদ্রলোক কুকুর সেল করে। সে হচ্ছে যে সেও চায় যে ভাই আমার ওয়েবসাইটে ট্রাফিক আসলে হবে, কারণ হচ্ছে যে কুকুরটা দেখেই কেউ কেনে না, সেখানে কিন্তু জার্মান শেপার্ড, ওই ইটালিয়ান পমি না কি যেন, এই সমস্ত অনেক ধরনের কুকুরের ছবি টবি আছে, তারা কি খায়, কখন কখন খাওয়াতে হবে, কি কি ওষুধ দিতে হবে, সব তার ওয়েবসাইটে দেয়া আছে, বুঝছেন? এরপরে কি করে, সে বলে যে ভাই আমি শুধু ওয়েবসাইট ট্রাফিক চাই, সেখানে সে ফোন নাম্বার দিয়ে রাখছে। তারপরে ওয়েবসাইট দেখে কারো যখন পছন্দ হয় তখন তারা ডিরেক্ট কথা বলে, কথা বলে দেন হচ্ছে যে সে কোনটা নিবে, বা সেই সাজেস্ট করে আপনার আগে কোনো কুকুর ছিল কিনা, হ্যাঁ, সবকিছু মিলিয়ে তারপরে তার সেলটা হয়। এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে আপনার কি হয়, ওয়েবসাইট ট্রাফিক তারা চায়। এই হলো মোটামুটি আমার জানা মতে, হয়তো এরকম আরো আছে, পৃথিবীতে বিজনেসের ধরনের তো অভাব নাই, তাই না? আর সেল তো ডিরেক্ট বললাম এই যে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে, অথবা ওই যে আমরা কালকে ওয়েব হোস্টিং লিখে যে সার্চ দিলাম, সেখানে আমরা পাইলাম কি, হোস্ট গেটর পাইলাম, নেমসিপ পাইলাম। নেমসিপে কিন্তু ডিরেক্ট কিন্তু আপনার কোন প্যাকেজ কিনবেন, মানে কত জিবি, হ্যাঁ, সেখানে এসএসডি কত, ব্যান্ডউইথ কত, আপনি কিন্তু ডিরেক্ট কিনে নিতে পারেন। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ কি ই কমার্স সাইট, বাট ওদের ওন প্রোডাক্ট। ম্যাক্সিমাম ই কমার্স সাইটে কিন্তু আরেকজনের প্রোডাক্ট সেল করে, কিন্তু ওইগুলোও কিন্তু ই কমার্স সাইট, আবার কোম্পানি সাইট, কিন্তু তারা তাদের ওন প্রোডাক্ট তাদের ওয়েবসাইটে বেচে এবং ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকে কিনে নেওয়া যায়। এর জন্য কোনো কথাটা বলতে হয় না, প্যাকেজ গুলো কিনে নেওয়া যায়, সার্ভিস। আচ্ছা, অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন যেমন হচ্ছে, আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে ধরেন যে উবার, পাঠাও, ফুডপান্ডা, তারা কিন্তু তাদের সার্ভিস গুলো দেয় কোথা থেকে? তারা অ্যাপ থেকেও দেয়, তারা আবার ওয়েবসাইট থেকেও দেয়। ফুডপান্ডায় কিন্তু ওয়েবসাইট থেকে অর্ডার করা যায়, অ্যাপ থেকে অর্ডার করা যায়। তো যদি তার মানে আপনার অ্যাপও আছে, তো অ্যাপকে প্রমোশন করতে হলে তখন হচ্ছে যে আপনার এই গোলটা সিলেক্ট করতে হবে। অ্যাপের প্রমোশনের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনার ইনস্টলেশন, এরপর আছে ইন অ্যাপ অ্যাক্টিভিটির ভিতরে যেটা থাকে। তার মানে কি, দেখবেন যে যখন পাঠাও আসলো প্রথমে প্রচুর পরিমাণে তারা ইনস্টলেশন করালো, তাদের কাজ ইনস্টলেশন করা, তারা একটা 5 লাখ 10 লাখ গ্রাহক নিয়ে নিল প্রথমে। এরপরে হচ্ছে যে তারা বিভিন্ন অফার দেয়া শুরু করলো, যে ভাই তুমি রাইড নাও 15% ছাড়, তুমি রাইড নাও 20% ছাড়, তুমি ডিজিটাল পেমেন্ট দাও তোমার 25% ছাড়। 25% ছাড় মানে কি? তার মানে হচ্ছে যে অ্যাপটা ইনস্টলেশন করাই ফেলছে, এখন ওই অ্যাপটা যাতে ইউজ করা মানে কিন্তু অ্যাপের ভিতরের অ্যাক্টিভিটি, এই যে ইন অ্যাপ অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি গুলো করাতে চাই। তো এই দুইটা জিনিস করা যায় আর কি। ওকে, এই ছিল মোটামুটি হচ্ছে যে আপনার ক্যাম্পেইনের গোল, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে। এখন যদি আমরা একটা স্ট্র্যাটেজিক ভাবে চিন্তা করি যে আমার একটা নতুন কোম্পানি, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো প্রথমে, তারপর হয়তো ব্র্যান্ড কনসিডারেশন, এইভাবে আমার ফানেল তৈরি করতে হবে। এরপরে হয়তো যে আমার যদি বিটুবি হয় আমি লিডে চলে যেতে পারি, অথবা আমি ডিরেক্ট সেলস চলে, যখন একটা সার্টেন টাইম মানুষ আমার জেনে যাবে। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড কন্ডিশন বা কনসিডারেশন বা হচ্ছে যে ওয়েবসাইট ট্রাফিক, এই ক্যাম্পেইন গুলো হচ্ছে যে একটার পর একটা, প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে ওয়েবসাইট ট্রাফিক আর প্রোডাক্ট কনসিডারেশন করলেন। এরপরে হচ্ছে যে
তার মানে হচ্ছে যে মানে ফানেলটা হলো এরকম যে প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলো, এরপরে হচ্ছে তারপরে আপনার ওয়েবসাইট ট্রাফিক আনতেছে, মানুষ দেখে গেল, এরপর আপনার ওয়েবসাইটে আসলো, আপনি কি করেন জেনে গেল। এই যে জেনে গেল, এই মানুষগুলোকে তখন হচ্ছে যে আপনার কিন্তু ওয়েবসাইটে আসতেছে বা আপনার মোবাইল অ্যাপে আসতেছে, তাকে আপনি হচ্ছে কি করে ফেললেন, ট্র্যাক করে ফেললেন। এইবার হচ্ছে যখন সেল ক্যাম্পেইন চালাবেন ওই জিনিসগুলো রিটার্গেটিং করবেন, তখন আপনার কস্টও কমে গেল, অ্যাজ ওয়েল অ্যাজ ওই মানুষগুলো আপনার অলরেডি আপনার সম্পর্কে জানে, আপনার ব্র্যান্ডটা অলরেডি কনসিডারেশন করে ফেলছে, তখন হচ্ছে ওর কাছে সেল করাটা সুবিধা হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি হয় যে ভাই আমরা প্রথমেই সেল ক্যাম্পেইন চালাই দেয়, আমাদের চিনুক আর না জানুক, তারপরে হচ্ছে $50, $100, $500 শেষ হয়ে গেল, ভাই আমার মাত্র 5টা সেল আছে, আমি মাথায় হাত দিয়ে বসে পড়ে। এইভাবে করলে তো আসলে খেলাটা জমবে না। কথাটা বোঝা গেছে? এইখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি জানতে চাই। বেসিক একটা প্রশ্ন আছে। হ্যাঁ, একটা প্রশ্ন আছে আমার। জি। সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন বা মানে সেল অ্যাডের আগে তো সেই অ্যাডের কন্টেন্টটাও তো ডিফারেন্ট হতে হবে, লাইক যে 100% ব্র্যান্ড কনসিডারেশনের কন্টেন্ট একরকম হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কন্টেন্ট একরকম হবে, সেলের সময় তো আপনার ডিরেক্ট অন্যরকম চলে যেতে হবে, সেখানে আপনার বিভিন্ন অফার টফার যেতে হবে। যেমন ধরেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আপনার কন্টেন্ট হতে পারে যে আমি অমুক, আমি এই করি, আমি স্কিল আপার, আমার কাজ হলো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দেওয়া, কাজ শেষ। এরপরে ওইগুলো ভিজুয়াল টিজুয়াল তৈরি হবে, আমার ফন্ট, লোগো, কালার, থিম, এভরিথিং দিয়ে। যখন আমি কনসিডারেশন চলে যাবে, ভাই আমার ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এর মধ্যে আমি কি কি ট্রেনিং দেই, এই হলো আমার প্রোডাক্ট বা এই হলো আমার সার্ভিস গুলো, তুমি দেখো। ওকে, এরপর আমার ওয়েবসাইটে ট্যাপে গেলে আমি ধরে ফেললাম। এরপর আমি বললাম যে ভাই সেল যখন আমি করবো বা যখন আমি লিড জেনারেশন চলে যাবো, তখন বলবো যে ভাই আমার অমুক তারিখ থেকে একটা ক্যাম্পেইন ব্যাচ শুরু হতে যাচ্ছে, তোমরা যারা 10 দিনের মধ্যে ইয়া করবা তাদের হচ্ছে 50% ছাড়। তো এইভাবে কন্টেন্ট রিসার্চ 100% ক্লিয়ার কি? সিমিলারিটি থাকতে হবে, তাই তো? হ্যাঁ, সিমিলারিটি থাকতে হবে, মানে কন্টেন্টের মেসেজ ডিফারেন্ট হবে, কিন্তু একদম ফাইনালের শুরু থেকে শেষ পর্যন্ত যে তা তো content- বটেই, তা তো বটে। এটা তো ধরেন যে আপনার একটা প্ল্যান, এটা স্ট্র্যাটেজিক প্ল্যান, আমি প্রথম মাসে এটা, তারপরে মাসে এটা, তারপরে অডিয়েন্স নেমে এই খেলবো, তাই না? এরপরে ধরেন সেল হয়ে গেল, আমার গুগল অ্যাডস এর ট্রেনিং নিয়ে নিল, এখন এই একই মানুষগুলোর কাছে কি আমি অন্য কিছু বেচতে পারবো না? গুগল অ্যানালিটিক্স এর ইয়া বিক্রি করবো, এসইও এর ইয়া বিক্রি করবো, ফেসবুক মার্কেটিং করবো। ওই যে যাদের অলরেডি আমি সেল করে ফেলছি তাদের কিন্তু ফাইনালি আমি আরেকটা জায়গায় রেখে দিলাম। এইবার ওদেরকে যখন আমি প্রমোট করব তখন আমি এসইও আমার শুরু হবে অমুক তারিখে, আমি ওই অ্যাড গুলো তখন তাদেরকে দেখাবো। ওকে, ঠিক আছে? যখন এদের আপনি এই অডিয়েন্সকে যখন আবার ধরেন এসইও বা অ্যানালিটিক্স এর কোর্স সেল করবেন, তখন কি এটা প্রয়োজন আছে যে একদম শুরু থেকে? না 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 না, ওকে, তখন আমার শুনে, তখন তখন আমার দুইটা ক্যাম্পেইন করবো। একটা হচ্ছে যারা আমার অলরেডি সেল হয়েছে তাদের জন্য হচ্ছে আমি ইয়া করব, যারা অলরেডি একটা কোর্স আমার করে ফেলছে অন্য কোর্সের অফার আমি তাদেরকে দেখাবো। ক্যাম্পেইনেই যাবেন না, আমি বলছি ধরেন যে আপনারা এখানে 26 জন মানুষ আছেন অলরেডি আমার গুগল অ্যাডস এর কোর্সটা করে ফেলেছেন, হ্যাঁ, তো তখন হচ্ছে যে গুগল অ্যাডস এ যদি আমি আরেকটা ব্যাচ শুরু করি, ব্যাচ নাম্বার 3, এই Okay. অ্যাড তো আমি আপনাকে আমার দেখানোর দরকার নেই, না তখন আমি নতুন আরেকটা ব্যাচ সেটা দেখাবো, আর অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্যদেরও আমি হচ্ছে যে ইয়া দেখাবো, ওকে, গুগল অ্যাডস এরটা দেখাবো, পাশাপাশি এসইওটাও দেখাতে পারি। না, সেই ক্ষেত্রে কি আমরা মানে ফ্রি মার্কেটিং করতে পারবো? রিমার্কেটিং তো পারবেন, আপনার মোবাইল নাম্বার পাইলাম, আপনার ইয়া পাইলাম, আপনি কি করেন তাও জানলাম, রিমার্কেটিং তো করা যায়, একটা ইমেল পাঠিয়ে দিলে তো হয়ে গেল, এসএমএস পাঠালে হয়ে গেল, জি ভাই, ওইটাই। যাওয়াই লাগে না। একটা গল্প বলি শোনেন ভাই, স্ট্র্যাটেজির একটা গল্প বলি। হ্যাঁ, বাংলাদেশের টপ ব্র্যান্ড একটা আড়ং, একটা লারিব। দেখবেন লারিবের একটা স্ট্র্যাটেজি ছিল এক সময়, যেহেতু আড়ং অনেক আগে, আড়ং শুরু করছে 1976 সালে, লারিব শুরু করছে 2008 সালে, 2008 বা 10 সালে মনে হয়। এখন আড়ং তো আড়ংই ভাই, আড়ং এর সাথে তো পারা সম্ভব না, কিন্তু লারিব চাই, খুব খেয়াল করে শুনবেন, লারিব চাই যে আড়ং এর কাছাকাছি যেতে হবে, যে কারণে সাকিব আল হাসান টাসান নিয়ে অনেক কিছু, যাই হোক আর কি, এখন মোটামুটি তারা টপ 10 ব্র্যান্ডের মধ্যে একটা হয়ে গেছে। আর আগের কোম্পানির প্রশংসা করতেছে, জব করতাম তাই আর কিছু মনে করি না। যাই হোক, এখন ধরেন যে আড়ং, ধরেন যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে 3টা দোকান, এক সাইডে আড়ং, মাঝখানে ধরেন যে
আরেকটা ছোট কোম্পানি, মানে যে একদম শুরু করছে, হ্যাঁ, তার পাশের দোকানটাই হচ্ছে যে ধরেন যে লারিবের, তার মানে মাঝখানে পড়ে গেছে ও। এখন ধরেন আড়ং এই যে বিভিন্ন সময় সার্টার দেয় না, আমি একটা উদাহরণ দিচ্ছি কিন্তু এটা কিন্তু আড়ং এর রিয়েল গল্প না, কেস করে দিবে আর। এখন ধরেন আড়ং লেখছে যে 30% ছাড়, এবার আড়ং এর মাঝে যেটা আছে শামীম ফ্যাশন আমারটা, এখানে আমার তো এত টাকা পয়সা নাই, আমি তো এই ভর্তুকি দিতে পারবো না। পাশে লারিব আছে, লারিব সে লিখেছে 35% ছাড়। এখন মাঝখানে যে শামীম, মানে ভিজুয়ালটা চিন্তা করে, মাঝখানে যে শামীম ফ্যাশনের যে দোকানটা আছে, মানে ওরা হচ্ছে যে একদম ঢুকতেই, মানে পরপর পাশাপাশি তিনটা দোকান ঢুকতে এ খুব বড় করে লিখে দিয়েছে একটা সাইনবোর্ড মতো, ধরেন যে একটা এক্স ব্যানার টানা দিয়ে রাখছে বড় করে যে 30% ছাড়, এ লিখছে 35% ছাড়। এর তো সেই ক্ষমতা নেই, এ আস্তে করে একটা সাইনবোর্ড লিখে দিয়েছে মেইন এন্ট্রি। এখন সবাই এসে এর দোকানে ঢুকছে। কথাটা কি বুঝতে পারছেন? দ্যাট ইজ কল্ড আস স্ট্র্যাটেজি। অনেক সময় যে স্ট্র্যাটেজি যদি আপনার ভালো হয়, তাহলে আপনার হচ্ছে বাজেট অর্ধেকের নিচে নেমে আসবে। কথাটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু জাস্ট একটা গল্প, বাস্তব ঘটনা না। মানে আমি একটা কি লেখছে কথাটা বুঝলাম না। এলেক্সে মানে পরপর তিনটা দোকান, আড়ং অনেক টাকার মালিক, সে 30% ছাড় দেয়, লারি বেশে আরো সে 35% দেয়, কারণ আড়ং এর উপরে উঠতে চায়। মাঝখানের এই দোকানটা আমার শামীম ফ্যাশন, আমি একদম গরিব ভাই, ট্রেনিং দিয়ে আর টাকা কামাই করি। এখন আমার তো উপায় নেই, আমি জাস্ট আস্তে করে, এরা বড় বড় সাইনবোর্ডে লিখে রাখছে পরপর সামনের দোকানে, আমি মাঝেরটায় লিখেছি জাস্ট মেইন এন্ট্রি। এখন সব কাস্টমার এসে এই সাইড দিয়ে ঢুকতেছে আমার দোকানে। বুঝতে পারছি। তো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। তো এইরকম যদি চিন্তা করা যায়, এরকম দেখবেন যে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় শুনবেন, অমুক ক্যাম্পেইন শুরু হচ্ছে, ধরেন যে সেলস পার্সনটা খুব ব্যস্ত, ডিসেম্বরে আইসা সেল দেখাতে হবে, মানে প্রজেকশন থাকে, প্রজেকশন ফিল আপ করতে হয়। 7 দিন আগে হেড অফ সেল বলবে যে ভাই একটা ক্যাম্পেইন চালাও, ছাড় ছুট দিয়ে দাও, একটা গতানুগতিক। এই সময় কিন্তু স্ট্র্যাটেজি করা যায়। এই জন্য এই স্ট্র্যাটেজি গুলো আপনার 6 মাস, একটা ব্র্যান্ডের স্ট্র্যাটেজি 6 মাস 1 বছর ধরে করে ফেলতে হবে, আমি এরপরে এটা করবো। বুঝতে পারছেন ভাই? মেইন এন্ট্রি। এখন এখানে কি কোনো প্রশ্ন আছে না নাই? ভাই আপনি একটু আওয়াজটা একটু কম আসতেছে, একটু নিকটে আসতে মনে হয় বেশি আসবে। ঠিক আছে ভাইয়া, এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যালো ভাইয়া, আমি সারওয়ার। তো আপনার হ্যালো ওয়েবসাইট ট্রাফিকের পর ধরেন আমি লিডটা তো হ্যালো, হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ, হ্যালো। শুনতেছি। জি, শুনতেছি আপনার কথা। হ্যালো। আমার কথা কি শুনতে পাচ্ছিলেন একটু আগে? জি জি, আপনার কথা কমপ্লিটলি মানে ক্লিয়ার ছিল সাউন্ডটা। শুনতে পাচ্ছেন? এখন প্রবলেম হচ্ছে, বাট আগে ঠিক ছিল। হ্যালো, একজন একটু কথা বলেন। হ্যালো 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 হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? এখন তো শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে না নাই? জি, প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, ধরেন এটা তো বিজনেস টাইপের উপর ডিপেন্ড করবে, লিড জেনারেশন করব না আমি সেলস টা অ্যাপ্লাই করব, রাইট? তো বেসিক্যালি আমার হচ্ছে ধরেন যে ই কমার্স বা অনলাইন কোর্স থাকলে আমি তো ওয়েবসাইট ট্রাফিক বা লিড জেনারেশন এই দুইটা সেক্টর স্কিপ করে আমি ডিরেক্ট সেলসেই যাব। প্রথম অবস্থায় ডিরেক্ট সেলসে গেলে তো হবে না ভাই। প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। জি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, দেন হচ্ছে হোয়াট উই অফার, মানে হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারেন প্রথম অবস্থায়, সেটা তো গেল। অথবা ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসেন, তারপরে আপনি সেলসে, বাট সেলসটা আপনি রিটার্গেটিং হিসেবে করেন। ওকে, যারা আসলো ওদেরকে রিটার্গেট করলাম, তাহলে হচ্ছে যে সেলস এর প্রবাবিলিটিটা বেড়ে যায়। অথবা আপনি দেখা যাচ্ছে যে রিটার্গেটিং ও একটা সেলস রাখলেন, এটা নরমালও রাখলেন, তাহলে আপনি বুঝতে পারবেন না, তখন মেজারটা করা যাবে, এক্সাক্ট মেজার। জি, ঠিক আছে ভাইয়া, আর ক্লিয়ার, পুরো ক্লিয়ার ব্যাপারটা। ওকে। তো এই যে গুগল দিয়েছে, হ্যাঁ গুগল যে এগুলো দিয়েছে,
এগুলো তারা একটা রিসার্চের মাধ্যমেই দিয়েছে, তাই না? বা এইভাবেই কিন্তু ফানেল গুলো তৈরি করা হয় আর কি। এখন এখানে দেখেন যে এটা হচ্ছে উইদাউট গোল আর কি। গুগলে এই অপশনও রেখেছে যে উইদাউট গোলে আপনি যদি যেতে চান, বাট আমরা গোলেই যাবো আর কি। হ্যাঁ, এখন ধরেন আমি যে কোনো একটা সিলেক্ট করলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাহলে দেখেন সে আমাকে কি বলেছে যে গুগল সাজেস্ট করে যে তুমি যদি ভাই ব্র্যান্ড অ্যাওয়ারনেস করো তাহলে তুমি পিপিসি ক্যাম্পেইন চালায়ও না, তুমি হয় ভিডিও অথবা ডিসপ্লে দাও। যেহেতু তোমার কি করতে হবে, ক্যাম্পেইনের টাইপটা হতে হবে হয় ভিডিও অথবা ডিসপ্লে ক্যাম্পেইন। শামীম ভাই কথা একদম অস্পষ্ট, আগে ভালো ছিল। আচ্ছা, ওটা নাই। কেউ একজন কথা বলেন তো। ভাই এটাকে আরেকটু আগ থেকে একটু আবার একটু শুরু করেন, হ্যালো, এর কারণে শোনা যাচ্ছিল না তো। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হাই, শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। শুনতে পাই না। আপনার আওয়াজটা কমে গেছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। হ্যালো হ্যালো, হ্যালো শোনা যায়? হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। না শুনতেছি না, মনে হয় শামীম ভাই আমি শুনতেছি ক্লিয়ার, ইয়ারফোনটাই প্রবলেম। দাঁড়ান এক আমি সেকেন্ড। ক্লিয়ার শুনতেছি শামীম ভাই। স্পিকার, বাট উনি শুনতে পাচ্ছেন না। হ্যালো শুনেন? হ্যালো ভাই শোনা যাচ্ছে, হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে ভাইয়া। শুনতে পাচ্ছি। ইয়ারফোনটা নিলে আমি শুনতেছি না। আমার কথা কি আপনারা এখন বুঝতেছেন? জি জি জি। ওকে, ঠিক আছে। সো আমরা যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব তখন আমাকে বলতেছে কি, দেখেন যে গুগল বলছে যে তুমি ডিসপ্লে অথবা ভিডিও ক্যাম্পেইন, এটা কিন্তু লজিক্যাল। কেন? কারণ ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা কি বলতে চাই, আমরা জাস্ট আমাদের লোগো, আমার ব্র্যান্ডটাকে চিনাতে চাই, আমার ব্র্যান্ড আইডেন্টিটিটা তাকে বোঝাতে চাই। তো সেই ক্ষেত্রে ডিসপ্লে ক্যাম্পেইন ইজ গুড, অথবা ইউটিউবের ভিডিও ক্যাম্পেইন। যে কারণে দেখেন আমরা যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করেছি তখন গুগলই সাজেস্ট করতেছে ভাই তুমি ক্যাম্পেইন টাইপ হিসেবে হয় ডিসপ্লে অ্যাডে যাও অথবা ভিডিও অ্যাডে যাও। অনুরূপ ভাবে আমরা ধরেন লিড জেনারেশনটা সিলেক্ট করে দেখি, তখন দেখেন আরো আমাকে কিছু বাড়াইছে যে সার্চ ক্যাম্পেইন হতে পারে, মানে গুগল পিপিসি করতে পারো, ডিসপ্লে করতে পারো, ভিডিও করতে পারো, ডিসকভারি অ্যাড অথবা স্মার্ট ক্যাম্পেইন। স্মার্ট ক্যাম্পেইন, ডিসকভারি ক্যাম্পেইন সম্পর্কে আমরা বলবো, এখানে জাস্ট অল্প বলবো, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা ক্রিয়েট করবো। হ্যাঁ, তো আর শপিং অ্যাড নিয়ে আমরা মনে হয় সম্ভবত আলোচনা করতে পারবো না, তার বেশ কিছু কারণ আছে, বাংলাদেশের সাপোর্ট টাপোর্ট করে না এরকম একটা ব্যাপার আছে আর কি। হ্যাঁ, কত ক্লাসে নেই নাই আর কি। ভাই এটা কি অন্য দেশে এমনি করতে পারবো নাকি শুধু বাংলাদেশে? অন্য দেশে পারবেন, অন্য দেশে পারবেন। এখানে আবার সমস্যা হলো ওই মার্চেন্ট সেন্টারের সাথে ওই ফিড নিতে হয়, প্রোডাক্ট আপ করতে হয়, মানে ই কমার্স স্টোর অথবা অন্যান্য যে কোনো মানে শপিফাই স্টোরের সাথে আর। তো ওইটা বাংলাদেশে দেখায়, বাংলাদেশে সাপোর্ট করে না মনে হয়। আমরা যদি একটু সার্চ দিই যে শপিং ক্যাম্পেইন কান্ট্রি, countries have shopping ad is added. কিন্তু আমি খুব সুন্দর পারি একদম খালি বলেন খালি তো এখানে দেখেন ওই যে এই কান্ট্রি গুলো আর কি, মোটামুটি এই কান্ট্রি গুলো হচ্ছে শপিং অ্যাড হচ্ছে সাপোর্ট করে। হ্যাঁ, এই আদি ইন্ডিয়া থেকে শপিং অ্যাড সাপোর্ট করে। দিতে পারবো না ভাইয়া, গুগলের অফিস আছে তো।
এই কান্ট্রি হচ্ছে গুগল এখানে অ্যাডস তো বাংলাদেশও লেখা আছে। কোথায়? এই যে বাংলাদেশ লেখা, এই যে গুগল প্রোডাক্ট ক্যাম্পেইন বাংলাদেশ আছে ভাই, বেলারুশের সাইডে। এই কথা ঠিক নেই, এই ভদ্রলোকের কথা ঠিক নেই। দেখি গুগল কি বলে, গুগলের কাছেই জিজ্ঞেস করি। পাকিস্তান মল, এটা কি? ভাইয়া বাংলাদেশ আছে তো এখানে? না, এটা আছে বেটা কান্ট্রিজ অফ সেল, নট শপিং। শপিং সাপোর্ট করে না। শপিং ক্যাম্পেইন এন্ড শপিং অ্যাড, দেখি এটা। এইটা মনে হয় সঠিক নিউজ হতে পারে। এটা মনে হয় আগেরটাই না? গুগল শপিং এর ওয়েল এস্টাবলিশড টুল ইজ রেটিং। আছে ভাইয়া, বাংলাদেশ আছে বাহরাইনের পাশে। আগেরটাই, আগে যেটা দেখেছেন ভাই, ওইটাই। বাহরাইনের পাশে বাংলাদেশ। বাংলাদেশ তো সাপোর্ট করে না রে ভাই, গুগলের সাইট ইয়া था। কি আছে এটা বাংলাদেশে? আচ্ছা, এটা তো দেখবো না, বাংলাদেশ এখন পর্যন্ত সাপোর্ট করে না। এটা দেখা যাবে ভাই, আমরা ইয়া করি, ওইগুলা শিখলে ওইটাও আসলে পারা যাবে, সমস্যা না না না, ওইটা একটু হার্ড আছে, একটু হার্ড না, মানে ওই যে শপিং ক্যাম্পেইনটা হার্ড না, ওইদিকে প্রোডাক্ট ফিডে অ্যাড করা, প্রোডাক্ট গুলো অ্যাড করাটা একটু কাজ আছে আর কি। আর হচ্ছে যে একটু মার্চেন্ট সেন্টার, কারণ মার্চেন্ট সেন্টারে এখানে ইয়া হবে না। দেখেন এখানে এই যে গুগলের এখানে হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টারটাই বাংলাদেশে একটু প্রবলেম আছে। দেখে আমি সাইন ইন দিই কি বলে, দেখি। হ্যাঁ, মার্চেন্ট সেন্টার করতে পারবেন, কিন্তু শপিং তো বাংলাদেশে সাপোর্ট করে না, ইন্ডিয়াতে করে সাপোর্ট। বিজনেস কার্ড যে বাংলাদেশ আছে তো, ওটা অ্যাড গুলো শো করে না। জি ভাই, অ্যাড শো করবে না। হ্যাঁ, কি বলে একটু দেখি আর কি। একটা আউটসাইড থেকে সমস্যা নাই, আমাদের যে তারেক ভাই আছে, আমরা তারেক ভাইয়ের কাছে একটা ইয়া নিয়ে নেবো না, তারেক ভাইয়ের অ্যাকাউন্ট থেকে করে সিস্টেম করবেন। মানে অ্যাডটা আসলে বাংলাদেশে দেখায় না, সবকিছুই করা যায়, ম্যানেজমেন্ট এভরিথিং, এই আর কি। আমরা একটা জিনিস একটু দেখে আসি। হ্যাঁ, গুগল শপিং আর কেমন হয়, ক্যারোজাল টাইপের আর কি। আমরা ফেসবুকে ক্যারোজাল দেখছি না, এই যে এইরকম আর কি, এইরকম অ্যাড দেখায় আর কি, বুঝছেন? একদম ডিরেক্ট প্রোডাক্ট স্টোর থেকে নিয়ে নেয়। যেমন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আবার হচ্ছে ইয়া, ফেসবুকের ক্যাটালগ অ্যাড আছে না, ফেসবুকের ক্যাটালগ থেকে যে নিয়ে নেয়,
সেভ অ্যাড, বাংলাদেশে এটা এখন শো করে না, কেন করে না জানি না, হয়তো দেবে টুডে আর টুমারো, বাংলাদেশে এখন ওইভাবে ইউজ করে না তো, এই আর ওকে ভাই। আর ভিডিও অ্যাড তো আমরা জানি, ওটা আমরা আরো দেখবো আর কি, মানে পয়েন্ট টু পয়েন্ট করবো আর কি, যেটা ইউটিউবের যে অ্যাড গুলো আমরা প্রথম দিন দেখেছিলাম। আর ডিসকভারি অ্যাডটা হচ্ছে আমরা ইউটিউবের মাঝে বা ফিডে যে অ্যাড গুলো দেখি অথবা জিমেইলের মধ্যে যে অ্যাড গুলো দেখি ওইগুলো হচ্ছে ফিড অ্যাড বা ডিসকভারি অ্যাড, এই আর কি। এই প্রত্যেকটা ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করবো না, হ্যাঁ। তো এখন ধরেন ওয়েবসাইট ট্রাফিক দিয়ে আমরা একটা পিপিসি ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, এইটা হচ্ছে যে আমাদের অনেক বাড়ির কাজ থাকবে, পাশাপাশি হচ্ছে যে আমরা মোটামুটি করবো আর কি। এইখানে আমাদের কিছু কথা আছে। আচ্ছা, প্রথমে দেখেন যে আমাদের গোলটা কি, ওয়েবসাইট ট্রাফিক আমরা চাই, ঠিক আছে। এই যে আমাদের গোল সিলেক্ট করলাম, এখানে একটা ক্যাম্পেইনের নাম দিলেন, ক্যাম্পেইনের নামটাও ব্যাপারেও কিছু কথা আছে, যে ক্যাম্পেইনে অনেক সময় আমরা যা তা একটা নাম দিয়ে দিই, আসলে কিন্তু তা না। যখন আপনি 20টা 30টা 50টা ক্যাম্পেইন চালাবেন বা 5টা 10টা ক্যাম্পেইন চালাবেন, তখন আসলে ওই ক্যাম্পেইনের রিপোর্ট গুলো কিন্তু আপনাকে ম্যানেজমেন্টকে দিতে হবে, তখন আপনি ভুলে যাবেন। সো ক্যাম্পেইনটা স্পেসিফিক যে টাইপের উপরে ইভেন ডেট সহ দিলেও ভালো, যে আমি ওয়েবসাইট ট্রাফিক চাই, আমার হচ্ছে ঈদ কালেকশন ধরেন, তারপরে আমি বুঝে গেলাম যে আমার ঈদ কালেকশন নিয়ে ইয়া হয়েছে। ওকে, এখন দেখেন আমার এই অ্যাডটা কোথায় কোথায় আসলে দেখাবে। আমরা করতেছি কি অ্যাড, পিপিসি অ্যাড, কিন্তু তার মানে আমাদের দেখানোর কথা কোথায় বলেন তো, আমরা পিপিসি অ্যাড করতেছি, তাহলে আমাদের অ্যাডটা দেখাবে কোথায় বলেন একজন? সার্চ রেজাল্টে, এক্স্যাক্টলি। কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে এই অ্যাড এখানে বাদেও ডিসপ্লে নেটওয়ার্ক গুলোতেও সার্চ অ্যাড দেখায়। ওই যে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম আমাদের ইউটিউবের অ্যাপে, সেখানে কিন্তু সার্চ রেজাল্ট দেখিয়েছিল। তো দ্যাট ইজ দা হচ্ছে যে পিপিসি অ্যাড, কিন্তু দেখাচ্ছে হচ্ছে যে এই সার্চ রেজাল্ট মানে google.com এ বা সার্চ রেজাল্টে না দেখিয়ে সেটা দেখাচ্ছে কোথায়, ডিসপ্লে নেটওয়ার্কে। যে কারণে কিন্তু এখানে তো শুধু টেক্সটই দেখাবে এরকম, তাই না? হ্যাঁ হ্যাঁ, টেক্সট অ্যাড, তো টেক্সট অ্যাডই, অ্যাডটাই তো টেক্সট অ্যাডই, ডিসপ্লে নেটওয়ার্কে দেখাচ্ছে, কিন্তু অ্যাডটা কিন্তু পিপিসি অ্যাড বা টেক্সট অ্যাড। আর যখন আমরা সার্চ নেটওয়ার্ক বলতেছি তখন তো গুগলের যে এই সাইডে দেখাচ্ছে। আচ্ছা, পিপিসি অ্যাড ডিসপ্লে নেটওয়ার্কে কতটা এফেক্টিভ? কোনটা? পিপিসি অ্যাড খুব একটা ইফেক্টিভ, হয় না, বাট ক্লিক আসে, প্রচুর ক্লিক আসে, ওই ক্লিকগুলো ভুলে আসে অনেক সময়। হ্যাঁ, মানে ওইখানে আসলে ডিসপ্লে অ্যাড আসলে ওই হ্যাঁ হ্যাঁ টেক্সট বেস ইফেক্টিভ না, বুঝতে পারছেন? সো এই হলো, সে বললো যে কোন কোন নেটে আমরা এটা তুলে দিতে পারি অথবা দিয়েও দেখতে পারি। হ্যাঁ, ওকে ফাইন। এখন এখানে আমরা একটু আসি যে একটা ক্যাম্পেইন আমরা তো শুরু এবং শেষ, তো ধরেন যে আমরা ঈদের যে ক্যাম্পেইনটা করলাম, তার মানে আজকে থেকে যদি আমি শুরু করি, এন্ড ডেটটা ঈদের আগ পর্যন্ত ধরেন আর কি, আমি 30 তারিখ পর্যন্ত দিলাম। ওকে, এই জিনিসটা আমরা বলবো হচ্ছে ইসের সময়, যখন আমরা অ্যানালিটিক্স এর ট্র্যাকিং এ যাব, তখন ইউটিএম আর এই যে এই ট্র্যাকিং এর এই বিষয়গুলো আমরা আলোচনা করব ওই সময়। আপাতত এটা অফ যায়। হ্যাঁ, আচ্ছা, ডাইনামিক সার্চ অ্যাড আমাদের আরেকটা ইসে আছে, এইগুলো আমরা এখন একটু আলোচনা করতেছি না। হ্যাঁ, মানে আমরা আস্তে আস্তে যাই, ডাইনামিক সার্চটা কিভাবে কাজ করে। হ্যাঁ, কোন একটা কি, তখন হচ্ছে যে আমাদের ওই কিওয়ার্ড গুলো দেওয়া লাগে না। ধরেন যে আপনার একটা ওয়েবসাইটে অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো প্রোডাক্টের আছে, স্পেসিফিক অ্যাকর্ডিং টু কিওয়ার্ড গুগল অটো হচ্ছে ল্যান্ডিং পেজ সিলেক্ট করে দেয়। তো এইটা হচ্ছে আমাদের আরো 2-3টা ক্লাসের পরে আর কি দেখাবো ডাইনামিক সার্চ। ওকে, এই জায়গাটা নিয়ে আমরা একটু বেসিক কথাবার্তা বলবো
যেহেতু আজকে থেকে আমরা মোটামুটি এসে আসলাম। এখন দেখেন প্রথম ক্লাসে বেশ কয়েকজনের প্রশ্ন ছিল যে লোকেশন টার্গেটিং এর ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। দেখেন প্রথমে আছে অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ। আমরা যদি সারা পৃথিবীতে অ্যাড দেখাতে চাই, মানে গুগল যেখানে যেখানে অ্যাড দেখায় মোটামুটি সব কান্ট্রিগুলোতেই দেখায়, সেখানে দেখাতে পারি। আর যেহেতু যেখানে বাংলাদেশ দেখাচ্ছে কেন, কারণ আমরা বাংলাদেশটা সিলেক্ট, আমরা ওই যে যখন হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বাংলাদেশ তাই স্পেসিফিক ভাবে দেখাচ্ছে। বাট এখান থেকে মানে বেস্ট ইয়া হলো যে কোনো সময় অল কান্ট্রি দেয়া যাবে না আর কি। হ্যাঁ, তাতে ভালো হয় না। কেন ভালো হয় না? কারণ অ্যাড এর কস্ট তখন বেড়ে যায়। কেন? ধরেন আমি যদি অল কান্ট্রি দিই, তো টাইম জোনের একটা ব্যাপার আছে না, তখন দেখা যাচ্ছে যে অ্যাড কোনো জায়গা দেখে কোনো জায়গা দেখে না। তো স্পেসিফিক কিছু কান্ট্রি সিলেক্ট করে দিলে পরে মোটামুটি রেজাল্টটা ভালো পাওয়া যায়। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে অলওয়েজ স্পেসিফিক রিজন, স্পেসিফিক বা 2-3টা বা 5টা কান্ট্রি সিলেক্ট করে দেয়া বেটার আর কি। অল কান্ট্রি, আর অল কান্ট্রিতে কেউ আসলে বিজনেস এত করেও না। আর অল কান্ট্রিতে যারা বিজনেস করে, যারা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা আসলে ওই কান্ট্রি ওয়াইজ আসলে তাদের ক্যাম্পেইন গুলো সেট আপ করে আর কি। যেমন ব্যাট বলেন, ইউনিলিভার বলেন, কারণ ল্যাঙ্গুয়েজ টুঙ্গুয়েজ গত ব্যাপার আছে অ্যাড কপি টপির ক্ষেত্রে। পাশাপাশি হচ্ছে যে নেটিভ ওয়াইজ করার ট্রাই করে আর কি। তো এইখান থেকে হচ্ছে যে আমরা এন্টার লোকেশন করতে পারি আর। তো এইখানে দেখেন যে আপনি কি করে দিতে পারেন, কান্ট্রি দিতে পারেন, সিটি দিতে পারেন, রিজন বা পোস্টাল কোড দিতে পারেন। তো ধরেন আমরা যদি ঢাকা দিই, এইভাবে হচ্ছে যে আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন ঢাকা, ফরিদপুর ডিস্ট্রিক্ট, মানে ডিস্ট্রিক্ট কান্ট্রি ওয়াইজ করতে পারেন, ডিস্ট্রিক্ট ওয়াইজ করতে পারেন, সিটি ওয়াইজ করতে পারেন আর কি। আমি যদি ঢাকা ডিভিশন দিই, এইভাবে দিতে পারি, ঠিক আছে। অথবা আমরা ডিরেক্ট করতে পারি কি, কান্ট্রিও দিয়ে দিতে পারি, যে আমরা ডিরেক্ট ধরেন ইউনাইটেড স্টেটস। ওকে, তার মানে হচ্ছে আমাদের সব ধরনের অপশন আছে। আরেকটা অপশন আছে আমাদের, যেমন ধরেন ফেসবুকে কিন্তু আমরা পিন করে করে জায়গা দিতে পারি, সেটাও এখানে করা যায়। সেটা আমরা একটু দেখে আসি। অ্যাডভান্সে গেলে অ্যাডভান্সে যে আমরা যখন রেডিয়াস বেজ এভাবে করে দিতে পারি। হ্যাঁ, কারণ আমি এখন এটা কেটে দিলাম। ধরেন আমি চাচ্ছি ঢাকা, আগে সিলেক্ট করি, খুঁজে পাওয়া যাবে না, এই হলো ঢাকা। হ্যাঁ, এখন ধরেন আপনি চাচ্ছেন যে ঢাকার, ধরেন যে আপনি ঢাকার এই যে এখানে দেখেন পিনটা আছে, ধরেন যে এটা রিমুভ করে দিতে হবে। আমি ঢাকাটা খুঁজে পাওয়ার জন্য এটা করছিলাম, একটু বড় করে নিই। ধরেন যে আমি ঢাকার বসুন্ধরা সিটির 3 কিলোমিটার রেডিয়াসে করবো, তাহলে যেখানে ওই একদম ফেসবুকের মতো পিন জাস্ট এখানে ছেড়ে দিলেন, টার্গেট এই যে এটা, কিন্তু এটা আছে 20 মাইল অ্যারাউন্ড হয়ে গেছে। বসুন্ধরার 20 মাইল মানে আসলে সারা ঢাকা হয়ে যায়। এখানে মিটার, মাইল এবং কিলোমিটার বোথ আছে। আপনি এখানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 1 কিলোমিটার কি নেয় মনে হয়, এইভাবে সিলেক্ট করে ফেলতে পারেন। কথাটা বুঝতে পারছেন? এখন আমরা জাস্ট দিলাম 1 কিলোমিটার, যে কারণে দেখেন যে এক সাইডে চলে গেছে আসলে। মানে এটা আমি জাস্ট দেখাচ্ছি আর কি, আপনাদের খুঁজে বের করতে হবে, কারণ বসুন্ধরার মধ্যে যে ব্লক ডিএমই বাদ গেছে আর কি। তো ধরেন আমরা যদি চাই, ধরেন যে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া আর একটা করতে চাই, একই ধরেন যে এইখানে এলাম, টার্গেট এটা, হ্যাঁ ধরেন ঢাকা ক্যান্টনমেন্টের আমরা 3 কিলোমিটার বা 2 কিলোমিটার সেম। এখন আমরা একটু ছোট করে দেখি, এইভাবেও টার্গেটিং করা যায়। কথাটা বুঝতে পারছেন? পাশাপাশি দেখেন যে এখানে কিছু বাল্ক লোকেশন একসাথে অ্যাড করে দেওয়া যায়। আপনি ওইরকম ঢাকা, রাজশাহী দিলে, বাট এইভাবে করাটা অতটা যুক্তিসঙ্গত না আর কি। হ্যাঁ, কান্ট্রি ওয়াইজ বা সিটি ওয়াইজ ওখান থেকে দেওয়াই বেটার। এইভাবেও দিতে পারেন। সরি, ধরেন আমরা বাংলাদেশ দিয়ে দেন হচ্ছে ঢাকা, এটা হচ্ছে লাইন বাই লাইন দিতে হবে আর কি। চিটাগং, এটা একটু সুন্দর করে দিতে হবে। ধরেন সিলহেট,
এই যে এইভাবে চলে আসে, তখন হচ্ছে টার্গেটিংটা করে ফেলবে। ঠিক আছে, সেভ দিলে চলে আসবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস একটু শিখে আসি, সেটা হলো আচ্ছা এই জায়গা কারো কোনো প্রশ্ন আছে এই লোকেশন টার্গেটিং নিয়ে? লোকেশন টার্গেটিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে না নাই? নাই ভাই। আচ্ছা টাইম ভাই, জি কোশ্চেন ছিল। হ্যাঁ, লোকেশন টার্গেট আমরা কয়ভাবে করতে পারি? দুই ভাবে, তিন ভাবে, তিন ভাবে করতে পারি, কিন্তু প্রথমটা তো বেস্ট প্র্যাকটিস না, মানে অল কান্ট্রিজ বা অল কান্ট্রিজ আসলে হয় কারো বিজনেস নেই, লজিক্যালি আপনি দিতে পারবেন না, দিলে দুই তিনটাই দিব। আর আর করতে পারি যে দুই ভাবে, একটা আছে পিন, লোকেশন পিন করে নির্দিষ্ট এরিয়ার মধ্যে ওই মানে ওই বেল্টের মধ্যে রেডিয়াস সেট করে দিতে পারি। যেমন ধরেন আমরা যে গ্রোসারি বিজনেস গুলো করতেছি, সেটা দাও। এখন ধরেন আমাদের কোম্পানি গ্রোসারি বিজনেস করতেছে বসুন্ধরা, বনানী, গুলশান, এইটা আপনি যদি পুরো ঢাকা সিলেক্ট করে দেন 20 কিলোমিটার বা 20 মাইল, তাইলে কিন্তু তাইলে তো হলো না। তখন কিন্তু এই জায়গাগুলো পিন সিলেক্ট করে করে দেওয়া ভালো। যেমন বসুন্ধরা বিজনেসে, তাহলে বসুন্ধরা মাঝে দিয়ে আপনি 1 কিলোমিটার 2 কিলোমিটার দিয়ে দিলেন, তাহলে বসুন্ধরাটা কভার হয়ে গেল। এবার গুলশান এরিয়ায়, গুলশানের একটা মাস পয়েন্টে গেলেন ম্যাপ থেকে, ওইখানে পিন করে দিয়ে 2 কিলোমিটার দিলেন, তাহলে বসুন্ধরা কভার হয়ে গেল। অথবা একটু বাড়া দিলে তাহলে বনানীটাও কভার হয়ে গেল। ওইদিকে উত্তরার আবার পিন বসালেন, মানে এই জন্য আর কি এতগুলো রাখা। কিন্তু যারা সফটওয়্যার বিজনেস সফটওয়্যার লাগবে, সে সারা বাংলাদেশি করতে পারে, কোনো সমস্যা নেই। অথবা সে ঢাকা বেস সলিউশন দেয়, ঢাকায় দিল। হ্যাঁ, ন্যারো ডাউন করাটাই মানে ডিজিটাল অ্যাডের জন্য সবচেয়ে দরকার। এক্স্যাক্টলি। তো এই হলো মোটামুটি লোকেশন টার্গেটিং। এইখানে দেখেন কিছু কথা লেখা আছে যে টার্গেট করতেছো তুমি কাদের, যে পিপল ইন অর হু ইন্টারেস্টেড ইন ইওর টার্গেট লোকেশন। গুগল অবশ্যই এটা রিকমেন্ড করে যে পিপল এই জায়গায় আছে অথবা তার ইন্টারেস্ট আছে এই লোকেশনের প্রতি, তাদেরকে দেখাও। অথবা পিপল এই জায়গা থাকে, অথবা রেগুলারলি হচ্ছে যে এই জায়গা আসে। আর পিপল সার্চ করে তোমার টার্গেট লোকেশন দিয়ে, তাদেরকেও তুমি টার্গেট। তার মানে কি, আমি থাকি বনানীতে, ধরো আমি উত্তরা লিখে সার্চ দিচ্ছি, মানে আড়ং উত্তরা সব, তো তাদেরকে তুমি টার্গেট করতে পারো। লোকটা থাকে কোথায়, বসুন্ধরাতে, কিন্তু ও চাচ্ছে আড়ং এর যে আউটলেটটা আছে কোথায়, উত্তরাতে, তাহলে সে সার্চ দিবে কি, গুগলে। কিন্তু সে সার্চ দিচ্ছে কি লিখে, গুগলে বা ম্যাপে, যে আড়ং আউটলেট ইন উত্তরা, তো তাদেরকেও আপনি অ্যাড দেখাতে পারবেন। একটা ব্যাপার। আর একটা বলছে দেখেন নিচে আছে এক্সক্লুড করতে পারে না। তো আপনি চাচ্ছেন যে এই জায়গাগুলো দেখাবে আর এই জায়গাগুলো দেখাবে না। এখানে এখন যদি আমরা একটু ঢাকা লিখে সার্চ দিই, দেখেন এই সাইডে একটা লেখা আছে যে এক্সক্লুড, ঠিক আছে। অথবা ধরেন যে আমি গাজীপুরটারে এক্সক্লুড করে দিলাম, তার মানে ওই এক্সক্লুড লোকেশনে আর এই অ্যাডটা দেখাবেন। কথাটা বুঝতে পারছেন? ধরেন আমি ধরেন বললাম যে আমি রাজশাহী, মানে এটা ডিপেন্ড করছে, যখন আপনি ঢাকায় অ্যাড চালাচ্ছেন তখন তো রাজশাহী, ধরেন রাজশাহীর ওইটারে এক্সক্লুড করলাম, এখান থেকে এক্সক্লুড করে দেন, ঠিক আছে। এই হলো মোটামুটি প্রসিডিউর এখানকার। এই জায়গাটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি নাই? না না, এটা ঠিক আছে, কমপ্লিটলি। এক্সক্লুড করার জন্য উপরে সিলেক্ট করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এক্সক্লুড করার জন্য উপরে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, ওই যে সেই লোকেশন দিবেন, যেমন ধরেন খুলনা, আপনি খুলনা অ্যাড দেখাতে চান না, ওকে ভালো কথা, এক্সক্লুড করে দিবেন। এখানে কি শুধু লোকেশন ওয়াইজ ফিল্টারিং করা যায়, মানে ওকে। আমি ভাই একটা কোশ্চেন ছিল লোকেশন এন্ড টার্গেটিং এর ব্যাপারে। জি, হ্যালো, হ্যাঁ বলেন। আপনি দেখালেন যে লোকেশনগুলো সাপোজ বাংলাদেশে বসুন্ধরা ক্যান্টনমেন্ট দেখালেন। আমি চাচ্ছি যে আমার একটা ক্যাম্পেইন করবো, সেক্ষেত্রে আমি বাংলাদেশের কয়েকটা সিটি রাখবো, সাপোজ ঢাকা, চিটাগাং, সিলেট, এবং ভারতের কয়েকটা সিটি রাখবো। এভাবে 3-4টা কান্ট্রি মিলে প্রত্যেকটা কান্ট্রির মেন কয়েকটা সিটিতে আমি একটা ক্যাম্পেইন করবো। হ্যাঁ, পারবেনই তো। আসসালামু আলাইকুম। ভাই আমার কোশ্চেনটা বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। ধরেন যে আপনি কলকাতার মেদিনীপুর রাখলেন, হ্যাঁ, ঢাকার নারায়ণগঞ্জ রাখলেন, হ্যাঁ, আপনি মাছ বিক্রি করেন যেহেতু এই জায়গা বেশি। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে ইউএস এর শুধু হচ্ছে যে ক্যালিফোর্নিয়া রাখলাম বা ফ্লোরিডা রাখলাম, সেম ভাবে করতে পারেন। হ্যাঁ, এই সেম।
এটাই হোমওয়ার্ক, এটাই হচ্ছে কালকের হোমওয়ার্ক। ধর একটু লিখে ফেলি, তাই মনে থাকবে না। হ্যাঁ, কলমটা কই? হোমওয়ার্কটা একটু দিয়ে ফেলে মনে থাকবে না। ধরেন যে লোকেশন টার্গেট করবেন। জি পানি এত পানি ফালালো কে? ঢাকা উত্তরা 3 কিলোমিটার, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনি করবেন কোথায় করবেন, কোথায় করবেন ভাই? কলকাতা, কলকাতা মুর্শিদাবাদ 5 কিলোমিটার, ছোট করে বলি। ওকে, তারপরে হচ্ছে এই কলকাতা বানান না হলে কিন্তু ভুল ধরে না, ঠিক আছে। ক্যালকাটা মাটা অমুক তমুক আছে মনে আদি বলতে পারবেন। আচ্ছা, এরপরে ধরেন, এরপরে আমরা একটা একটা জায়গার নাম বলেন। থাইল্যান্ড, আইডিয়া আমি খামো। পাতায়া 2 কিলোমিটার। এটা আছে হোমওয়ার্ক, ঠিক আছে। এই শীটটা তো সবার সাথে শেয়ার করাই আছে। হোমওয়ার্ক 1 ভাই আমার সাথে নাই। করে দিব আজকে, আবার সমস্যা নেই। হ্যাঁ আমার সাথেও ছিল না, আমাকে শেয়ার করে দিন। হ্যাঁ দিয়ে দিব, দিয়ে দিব। ঠিক আছে ভাই, দিয়ে দিব। ব্যবহারে সন্তুষ্ট থাকেন আপাতত। ওকে, এখন আমরা আবার আসি, এবার আমরা চলে আসি ল্যাঙ্গুয়েজ টার্গেটিং এর ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ টার্গেটিং হয়তো আপনারা মনে করতে এটা কিছুই না, কিন্তু এটা অনেক বড় ব্যাপার। এরকম দেখেন, আপনি যে দেশে অ্যাড চালাবেন, যেমন বাংলাদেশের কথা যদি আমরা বলি, যেমন ইন্ডিয়ার কথা যদি বলা হয়, ইন্ডিয়াতে মানুষ হিন্দিতে সার্চ দেয়। ইন্ডিয়ার যেমন আমি যদি অ্যাডটা যদি কলকাতায় চালাই, তাহলে কলকাতার মানুষ বাংলায়ও সার্চ দিতে পারে, হিন্দিতেও সার্চ দিতে পারে, আবার কিসে সার্চ দিতে পারে? ইংলিশেও সার্চ দিতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? তো যে জায়গাটা অ্যাডটা চলবে, যে এলাকার মানুষকে টার্গেট করতেছেন, সেই এলাকার মানুষের নেটিভ ল্যাঙ্গুয়েজ আর ইন্টারন্যাশনালটা তো দিতেই হবে, তাতে তো কোনো উপায় নেই। কথাটা কি বোঝা গেছে? জি। এই ধর আমি যদি ইসে চালাই, হিন্দিটাও দিয়ে দিলাম, কারণ ওরা হিন্দিতেও সার্চ দিতে পারে। কলকাতার মানুষ কিন্তু এই 3টা ভাবেই তারা গুগল বা ইউটিউবে সার্চ দেয়, বুঝতে পারছেন? তো যাতে সব কিওয়ার্ডের ক্ষেত্রেই দেখায় আর কি। গুগল কিন্তু এটা বোঝে, বাংলায় সার্চ দেন, হিন্দিতে সার্চ দেন, ইংলিশে সার্চ দেন, ও কিন্তু বোঝে। তো সেটা কি করবে, যে এলাকায়, এখানে মেন পয়েন্টটা হলো যে এলাকাতে অ্যাডটা চালাবেন, যাদেরকে টার্গেট করে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটার পাশাপাশি অবশ্যই আপনাকে ওইখানকার নেটিভ ল্যাঙ্গুয়েজ গুলো দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, হ্যাঁ এখানে একটু কথা ছিল। বলেন। আচ্ছা, আমরা যখন 3টা ভাষা দিলাম, আমাদের এক কপিতে থাকবে একটা ভাষায়, এক কপি একটা এটা ভাষায় কমপ্লিট থাকবে হয়ে যাবে না? কমপ্লিট হয়ে যাবে না? কনফ্লিক্ট হবে না, বাট আপনি অ্যাড ইয়াও করতে পারেন। মানে কিওয়ার্ড গুলো সেমই থাকলো, যদি আপনি হিন্দি কিওয়ার্ড পান বা বাংলা কিওয়ার্ড পান, খুব ভালো। আপনি ক্যাম্পেইন হচ্ছে ইসেও চালাতে পারেন, মানে একটা ইংরেজি দিয়ে করলে একটা হিন্দি দিয়ে একটা বাংলা, কোনো সমস্যা নেই। যেমন দেখেন, আপনারা কিন্তু বাংলাদেশে দেখেন, আপনি মেক মানি অনলাইন লেখেন, দেখবেন অ্যাডসেন্স অ্যাড চালাচ্ছে বাংলায়। হ্যাঁ এটা ঠিক। আচ্ছা, অ্যাডসেন্স এর একটা আসে নাই, আপনি দেখবেন যে অনেক সময় আসে। হ্যাঁ, দেখবেন যে অ্যাডসেন্স এর একটা বাংলায় চলে আসে, ওরা কিন্তু বাংলায় কপি লেখে, কিন্তু আপনি কিন্তু ইয়ে লেখেন কি দিয়ে, আপনি মেক মানি অনলাইন লেখেন, ওটা দেখবেন যে অ্যাডসেন্স এর অ্যাড কপি ফুললি বাংলায় আসে, বুঝতে পারছেন? সব লিখতে পারেন, হিন্দিতেও রাখতে পারেন, ইসেও রাখতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি।
আমি যদি অল ইন্ডিয়া টার্গেট করি তাহলে তো ইন্ডিয়াতে তো 28-30টা ল্যাঙ্গুয়েজ আছে। তাইলে হচ্ছে হিন্দি আর ইংরেজি ছাড়া উপায় নাই, এত দেওয়া সম্ভব না। আমি যদি ওখানে অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই তাহলে কি শুধু ইন্ডিয়ার যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন আর কি, বাট হিন্দি আর, কারণ হিন্দি আর ইয়া তো ইংলিশ, হিন্দি দিলেই হয়ে যাবে, হিন্দি আর ইংলিশ দিলেই হবে। বাট মানে একটা কোয়ারি ছিল যে আমি যদি অল ল্যাঙ্গুয়েজ দিই তাহলে শুধু ইন্ডিয়ার ভিতরে যত ল্যাঙ্গুয়েজ আছে ওগুলো সাপোর্ট করবে নাকি ইন্ডিয়ার অল কত ল্যাঙ্গুয়েজ কি এখানে পাবেন? ইন্ডিয়ায় তো প্রচুর ল্যাঙ্গুয়েজ ভাই। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ বলেন তো, যেমন মারাঠি, দেখে আছে নাকি? মারাঠি, হ্যাঁ মারাঠি আছে, দিতে পারেন। ওকে, মানে এগুলো স্পেসিফিক দিতে হবে কিংবা একটা মেইনটা দিলেও হয়ে যাবে? তবে ইয়া অল ইন্ডিয়া টার্গেট করা বিশাল ব্যাপার। আচ্ছা, একটা কোশ্চেন ছিল ভাইয়া, অনেক বাজেট লাগবে। হ্যালো, হ্যাঁ আপনি তো ক্যাম্পেইন আজকে দেখালেন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা ক্যাম্পেইন সেট করলাম, যেমন আমার একটা নিউজ পেপার সাইট আছে, তো ওই সাইটটা যদি আমি বাংলাদেশের মধ্যে প্রমোট করতে যাই, ঠিক আছে, বাংলাদেশ আর ইন্ডিয়া করলাম, ইন্ডিয়া কলকাতার মধ্যে, তো এখন আমার তো মানে আমার ক্রেডিট অ্যাড করা আছে। এখন আমরা যদি রেজাল্টটা যদি না দেখি, সেই ক্ষেত্রে আমাদের অ্যাড মানে তৈরি করে কি কোনো ইয়ে আছে, বেনিফিট আছে? লাস্টের কথাটুকু বুঝি নাই। মানে আমি অ্যাডটা তৈরি করলাম, ঠিক আছে, তৈরি করার পরে আমি যদি এটা রান না করি, এখন রান করতে গেলে তো আমার ক্রেডিট কার্ডে ডলার রাখতে হবে, ঠিক আছে। এখন ধরেন আমার ক্রেডিট কার্ডে ডলার নাই, তো আমি একটা তৈরি করলাম, তৈরি করার পরে যদি আমি একটা রান না করি, তাহলে সেই ক্ষেত্রে আমার যে মানে আউটপুটটা, সেটা আমি কিভাবে দেখব? সেটা তো আর দেখতে পারবেন না। ও, সেটা দেখতে পারবো না, না? কিভাবে পারবেন? ও, তাহলে শুধুমাত্র একটা আমরা করব, তৈরি করব নাকি? আর আমি একটা ইরিলেভেন্ট কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ধরেন আমার ক্রেডিট কার্ডে ডলার আছে, ঠিক আছে, এখন আমি যদি একটা রান করে $1 জন্য একদিনের জন্য বুস্ট করি, সেই কি রেজাল্ট আসবে? বুঝিনি, আরেকবার বলেন ভাই। একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে আসলে। আচ্ছা, বন্ধ করে দিই, তারপর আপনি চালু করে ইয়া করেন। হ্যাঁ, জি জি, একটু অফ করে দেন তো। এবার আপনি চালু করে আপনি কথা বলেন। জি, সেটা হচ্ছে আমি যদি একটা রান করি, ঠিক আছে, একটা রান করার পরে আমার ধরেন ক্রেডিট আছে $10 গুগলে, এখন সেখান থেকে আমি দিনে মানে একদিনের জন্য একটা রান করলাম $1 জন্য, $1 যদি আমি রান করি, সেই ক্ষেত্রে আমার কি যে আউটপুটটা সেটাকে আমি ওইখানে তো শো করবে, ঠিক না? তাহলে আমার একটা নিউজ পেপার ধরেন সাইট আছে, আমি ওই নিউজ পেপার সাইটটারে বাংলাদেশ এবং কলকাতা এই দুই জায়গার মধ্যে আমি ম্যাপিং করে রান করলাম, তো সেই ক্ষেত্রে তো আপনাকে আমি নেক্সট ক্লাস আমার যে আউটপুটটা আসে সেটা তো আমি আপনাকে করতে পারবো, শো করতে পারবো। আমার মনে হয় এটা করাটা বেস্ট আর কি, মানে তা না হলে তো আমরা কি শিখতেছি সেগুলো তো আমরা আসলে দেখতে পারবো না। তো তো বটেই, এটা তো আপনি শিখতে, এটা তো মানে আমি তো জাস্ট ধরে দিচ্ছি আর কি, ওটা তো আপনাকে চালিয়ে দেখতেই হবে। আপনি তো এমন না যে 15টা ক্লাস করার পরে গুগল অ্যাডস এর এক্সপার্ট হয়ে যাবেন। আচ্ছা, তো আপনাকে কিন্তু খেলতে হবে। জি জি, আমি সেজন্যই বললাম যে আমার ক্রেডিট আছে, তো সেই ক্ষেত্রে আমি আমরা আমাদের আগের ব্যাচে তো অলরেডি 3-4 জন এরকম করছে, তাদের বিজনেস এরিয়া করছে, এবং সেটা আমরা দেখাইছি আর কি। আচ্ছা, এখন যদি আরেকটা কোশ্চেন ছিল যে আমি যে একটা যে রান করব আমার যে নিউজ সাইটে, এখানে মানে কিওয়ার্ড তো এখানে আপনি আজকে দেখালেন না, যে কিওয়ার্ডটা কিভাবে করব? ওইটা হচ্ছে যে এখন হচ্ছে যে আমি একটা ক্যাম্পেইনের জাস্ট বেসিক যা যা লাগে সেইগুলো নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, সেই রিসার্চ আমরা এখনো করিনি। আচ্ছা, এখন আমাদের পরের ক্লাসে আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে আমি যে একটা যে রান করব সেক্ষেত্রে শুধু ইউআরএলটা দিব, ঠিক আছে, ইউআরএলটা দিয়ে যে রানটা করব সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, আপনি কোথায় আনতে চান সেটাই তো আপনার তো টার্গেট হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক আনা, আপনার গোল তো একটাই। ও আচ্ছা, সেক্ষেত্রে আমার কোনো কিওয়ার্ড বসানো লাগবে না? কিওয়ার্ড তো অবশ্যই বসাতে হবে, মানে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমি জাস্ট আগে দেখতে হবে যে আপনার ওই কিওয়ার্ড গুলো আদৌ সার্চ দেয় কিনা। যে কিওয়ার্ড গুলো সার্চ দেয় না সেগুলো দিয়ে তো আমরা ক্যাম্পেইন চালাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আগে দেখতে হবে যে আমার ওই কিওয়ার্ড দিয়ে কোনো সার্চ আছে কিনা, এই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা, এই জন্যই, কারণ আমি একটা রান করব, তো এখন আমি কি $1 জন্য বুস্ট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন, সমস্যা হবে না? না।
ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, অডিয়েন্সটা এখন আমরা দেখাচ্ছি না, কারণ আমরা হচ্ছে যে এখন একটা ক্যাম্পেইনের বেসিক দেখাচ্ছি, মানে এগুলো আলাদা আলাদা ক্লাসে আছে আর কি, টার্গেটিং গুলো। এখন আমরা একটা আন্দাজে বাজেট বসাবো, কিন্তু বাজেটটা আসলে আমরা আন্দাজে বসাবো না, বাজেট বসানোর নিয়ম আছে। এখন আমি আপাতত এমনি $5 দিলাম, সেই নিয়মটা হয়তো আমরা পরের ক্লাসে শিখবো যখন কিওয়ার্ডটা রিসার্চ করবো, ঠিক আছে? অনুরূপ ভাবে এখানে হচ্ছে যে এখানে অনেকগুলো 11টা 12টা 13টা হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি আছে, সেগুলো নিয়ে প্রত্যেকটা ডিসকাস করা হবে। এই যে এই শীটে যখন আমরা আসবো, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ডিসকাস করা হবে। বাট এখন জাস্ট আমরা হচ্ছে যে একটা ক্যাম্পেইন, মানে প্রথম অবস্থায় কি হলো যে প্রথম আমরা বেসিক জানলাম, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলে আমাদের কি কি লাগে সেই জিনিসগুলো জাস্ট একবার একটু দেখে রাখা, যাতে হচ্ছে ওই পরবর্তীতে ওই বিষয়গুলো আলোচনা করলে আমাদের ভিতরে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সো বিডিং আমরা হালকা আলোচনা করেছিলাম, কিন্তু কোন বিডিং কখন ইউজ করব, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা কোন বিডিং ইউজ করব, আমরা যদি ভিডিও প্রমোট করি তাহলে আমার কোন বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করা উচিত, আমরা যদি সেল করতে চাই তাহলে কোন বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করা উচিত, কোন বিডিং স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, এইগুলো নিয়ে আমরা ক্লাস করবো এর পরে পরে। হ্যাঁ, তো আপাতত যেহেতু আমি ওয়েবসাইট ট্রাফিক আর আমি ক্লিকস দিয়ে রাখলাম, থাক পড়ে থাক। ওকে ওকে, কনভার্সন ট্র্যাকিংটাও আমাদের আছে ওই সেই 11-12তম ক্লাসে, সেটাও আমরা পরে দেখাবো, এখন আপাতত দেখাচ্ছি না। বাট এতটুকু জেনে রাখেন যে আমরা যদি একটা ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যদি কি করতে চাই, কোনো প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে আমার এই অ্যাড থেকে কতগুলো প্রোডাক্ট সেল হলো সেটা তো আমার জানতে হবে, তাহলে তো আমার মানে ফাঁকা মাঠে গুলি ছোড়া হলো, ঠিক না, পাখি পড়লো না। সো আমাদের কতগুলো পাখি পড়লো আমাদের এই ক্যাম্পেইন থেকে, সেইটার জন্য হচ্ছে আমরা কনভার্সন ট্র্যাকিং সেট করব, যেখানে ট্যাগ ম্যানেজার ট্রেন্ডস নিয়ে আলোচনা করা হয়েছে, সম্ভবত 13-14 নম্বর ক্লাসের দিকে আমরা এই আলোচনা করব। বাট কনভার্সন এখানে কেন ট্র্যাকিং সেট করতে বলতেছে, কারণ হচ্ছে যে ওই যে আমাদের ফর্ম ফিল আপ করলো কতজন, আমরা লিড ক্যাম্পেইন চালাচ্ছি, ফর্ম ফিল আপ করলো কতজন, আমরা সেল ক্যাম্পেইন চালাচ্ছি, আমার প্রোডাক্ট সেল হলো কতজন, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে অবশ্য কনভার্সন ট্র্যাকিং লাগতেছে না, কারণ ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমার মেজারমেন্ট হলো যে কতটা ইমপ্রেশন পেয়েছি আমি, বা কত মানুষের কাছে রিচ হয়েছে, এটা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমার কনসিডারেশন পয়েন্ট। কিন্তু যখন আমি সেল ক্যাম্পেইন চালাবো তখন তো আমার এটা কনসিডারেশন পয়েন্ট না, তখন আমার পয়েন্ট হলো কতগুলো সেল করতে পারছে, $100 খরচ করছি, আমার সেল হলো কত টাকা, সেখান থেকে আমি কত টাকা রেভিনিউ করলাম, আদৌ লাভ হচ্ছে না লস হচ্ছে। যখন আমি অ্যাপ ইনস্টলেশন করতেছি তখন হচ্ছে যে তখন কিন্তু কত মানুষের কাছে রিচ হলো, কত মানুষ কতটা ইমপ্রেশন হলো, এটা আমার পয়েন্ট না। যখন আমার গোল হলো অ্যাপ ইনস্টলেশন, তখন আমাকে দেখতে হবে যে এই টাকা খরচ করে আমি নাম্বার অফ ইনস্টলেশন কয়টা পাইছি, মানে কতগুলো আমার ইনস্টলেশন হচ্ছে। সো এই সমস্ত ট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা এই কনভার্সন ট্র্যাকিং বসাবো। অথবা আমরা যখন আমাদের কলস অনলি অ্যাড আছে, তারপরে একটু পরে অ্যাড এক্সটেনশন আসতেছে, অ্যাড এক্সটেনশনে আমরা হচ্ছে নাম্বার বসাই, ওই নাম্বারে ধরেন যে এমন কিছু বিজনেস আছে, ওটা আমরা পরে আসতেছি। যাই হোক, কনভার্সন ট্র্যাকিং আমরা ওই সমস্ত ক্ষেত্রে বসাবো আর কি, ঠিক আছে? এখানে অ্যাড শিডিউলিংটা ইম্পর্টেন্ট। অ্যাড শিডিউলিংটা ইম্পর্টেন্ট এই কারণে, যেমন ধরে রাত 3টার সময় তো আর মানুষ খুব একটা অ্যাড দেখে না, তো অ্যাড হচ্ছে সবসময় শিডিউলিং করে দেয়াই আমার মনে হয় বেটার আর কি। বাট যদি আপনি 3-4টা কান্ট্রি দেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার অ্যাড শিডিউল দেওয়াটা টাফ। কেন টাফ? যেমন ধরেন আপনি বাংলাদেশ অ্যাড চালাচ্ছেন, আপনার মানে ইউএসএ তে অ্যাড চালাচ্ছেন, ইন্ডিয়াতে অ্যাড চালাচ্ছেন, তাহলে ইউএস থেকে ইন্ডিয়ার যে টাইম ডিউরেশন কিন্তু অনেক হাই। তো আপনি স্পেসিফিক কোনো টাইম দিলে কিন্তু দুইটা জায়গা সেম টাইমে অ্যাড দেখাতে পারবেন না। অ্যাড দেখাতে পারবেন না আসলে তা না, মানে ইন্ডিয়ায় যে সময় মানুষ ঘুমাচ্ছে তখন ইউএস এর মানুষ অ্যাড দেখতেছে, আবার ইউএস এর মানুষ যখন ঘুমাচ্ছে তখন ইন্ডিয়ার মানুষ অ্যাড দেখবে, কারণ রাত দিনের একটা তফাৎ আছে, 11 ঘন্টা 12 ঘন্টার একটা তফাৎ আছে। তো যখন হচ্ছে এইরকম টাইম জোনে এইরকম কান্ট্রি সিলেক্ট করবেন, তখন হচ্ছে অ্যাড শিডিউলিংটা করলে পারে খুব একটা লাভ হবে না, যে কোনো একজন লাভবান হবে। কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু ধরেন আপনি শুধু একটা কান্ট্রিতে অ্যাড চালাচ্ছেন, বাংলাদেশ অথবা ইন্ডিয়া, তো বাংলাদেশে তো আমরা জানি যে মনে করেন 3টা থেকে মোটামুটি রাত 8টা, সকাল 8টার মধ্যে কিন্তু মোটামুটি
মানুষ একটু অনলাইন টাইমে কম যাবে, কারণ 3টার মধ্যে মোটামুটি ঘুমিয়ে পড়বে বা 2টার মধ্যে মোটামুটি ঘুমিয়ে পড়বে। এরপরে হচ্ছে সে সকালবেলা উঠেই সে অফিসে যাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো মোটামুটি অফিসে যাওয়ার পথে দেখা যাচ্ছে গাড়িতে বসে অ্যাড দেখা শুরু হতে পারে 8টা 8:30 থেকে। এই জন্য অ্যাড শিডিউলিংটা করলে কি ওই সময় অ্যাডটা বন্ধ থাকলে আপনার কস্ট কমে গেল আর কি, না হলে তো ও তো একটা রান করতে থাকবে আর কি, 1-2জন কাছে পৌঁছালেও তখন সে কস্টটা বেশি কাটা ধরবে পার ইমপ্রেশনে। তো এই ক্ষেত্রে অ্যাড শিডিউলিংটা করা ভালো। এগুলো হচ্ছে কমন, একটা কিসের জন্য কমন, এটা ক্যাম্পেইনের জন্য। তো অ্যাড শিডিউল আমরা অল ডে দিতে পারি, অথবা হচ্ছে যে আমরা যেভাবে মন্ডে থেকে ফ্রাইডে, অথবা মন্ডে ধরেন যে এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত চলবে, ধরেন 1টা থেকে 7:30 এরকম আর কি সিলেক্ট করতে, এরকম অ্যাড করে করে ধরেন একটা দিন আপনি অ্যাড দেখালেনই না, এমনও হতে পারে, মানে কার রিকোয়ারমেন্ট কি কেউ তো আমরা জানি না, তাই না? আবার যদি অল ডে করেন তাহলে দেখা যাচ্ছে যে আমি প্রতিদিন দেখা যাচ্ছে যে প্রতিদিন কি করতে চাই, যে 8টা থেকে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত দেখাতে চাই। আচ্ছা এখানে কিভাবে টাইম দিয়ে আছে, হ্যাঁ রাত 2টা পর্যন্ত মানে কয়টা যেন, 12টা 1টা 2টা, মানে 21টা 22টা 23টা 24টা, তার মানে এই 2টাই হবে। ধরেন 2টা পর্যন্ত, তখন কিন্তু আবার এইটা কাজ করবে না, এইভাবে আর কি। সো আপনি এইভাবে সিলেক্ট করে ফেলতে পারেন অ্যাড শিডিউলিংটা। বাট আমি বলবো যে যদি স্পেসিফিক কোনো রিজনে অ্যাড চালান তাহলে ওই দেশের টাইম অনুযায়ী অ্যাড শিডিউলিংটা করে দেওয়া ভালো। ওকে, এখানে কারো কোনো প্রশ্ন আছে কি নাই? ভাই একটা কোশ্চেন ছিল। জি, আমি যদি একদিনের জন্য অ্যাড রান করি সেক্ষেত্রে কি টাইমটা তো আমার শিডিউল করার দরকার নাই, আছে কি? দরকার নেই। হ্যালো, হ্যাঁ দরকার নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, একদিনের জন্য তো আর এরকম দরকার নাই আর কি। মানে অ্যাড তো আসলে কি একদিনের জন্য চালাই না, ধরেন যে আমাদের অ্যাড 3 মাস 6 মাস ধরে চলবে বা একটা ক্যাম্পেইন বেসিস চলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আমি জাস্ট আপনাকে হ্যাঁ, জাস্ট যে বুঝতে পারছি। এবি টেস্টিং যেটাকে বলে আর কি ফেসবুকে, হ্যাঁ। ওইরকম টাইপের কি গুগলে কোনো সিস্টেম আছে এবি টেস্ট করার জন্য? এবি টেস্ট অবশ্যই আছে। আছে না? ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এই অ্যাড রোটেশনটা আমাদের যেটা হচ্ছে যে গুগল সবসময় প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস এটাই দিবেন আর কি সবসময়। হ্যাঁ, মানে গুগল নিজেই তার অপটিমাইজ করবে আর কি। ওকে, এখন দেখেন যে এখানে অ্যাড এক্সটেনশন যেটা আমরা এই যে এইটা আর কি, যে এই দুইটা যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম আর সেটা এখান থেকে সেট করা যায় আর কি। তো এরকম আসলে এখানে অনেকগুলো 13-14টা অ্যাড এক্সটেনশন আছে। এইগুলোর উপর একদিন শুধু এই ক্লাসই আছে আর কি। একদিন আছে শুধু বিডিং নিয়ে, যত ধরনের বিডিং আছে, একদিন আছে শুধু অ্যাড এক্সটেনশন। আমরা জাস্ট অল্প একটু বলে যাই, জাস্ট ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে আমাদের যতটুকু লাগতেছে আর এর পরবর্তীতে ইয়া বলবো। তো এই যে বলতেছে যে অ্যাড এক্সটেনশন যেটা আমরা বলেছিলাম যে এক্সট্রা ইনফরমেশন, সেটা এখান থেকে আসলে সেট করতে হয়। তো এইগুলো হচ্ছে মোটামুটি কমন, যে কারণে হচ্ছে গুগল রিকমেন্ড করে আর কি। হ্যাঁ, এবং দেখেন এখানে একটা কথা লেখা আছে যে গুগলে আপনার সিটিআরটা 15% বেড়ে যায় যখন আপনি অ্যাড এক্সটেনশন বসান। ঠিক আছে, আমরা একটা নরমাল অ্যাড এক্সটেনশন বসিয়ে দেখি, একটা এমনি দিই নরমালি, ধরেন যে কল এক্সটেনশনটাই বসে। এগুলোর আমরা ডিটেল আলোচনা করবো না আর কি, এই জন্য আর বেশি বলতেছি না। ধরেন যে আমি বাংলাদেশের লোক, একটা দিয়ে আর কি, একেবারে না দিলে কেমন হয়, নাম্বারটা দিয়ে দেন 0, আপনি যেভাবে দেন মানে +8 দিয়ে শুরু করলেও হবে, আবার 01 দিলেও হবে, কারণ ওই দেশের মানুষই অ্যাড দেখতেছে তো, ক্লিক করলে একটা চলে যাবে 01866091439। ওকে, সেভ দিয়ে দেন, জাস্ট আমরা অ্যাড দিলাম। ওকে, সেভ এন্ড কন্টিনিউতে যাই। ওকে, এইখানে মনে হয় একটা গন্ডগোল আছে আর কি। এই অ্যাডটা ধরছে, এই অ্যাডটা একটা ব্যাপার ধরছে আর কি, মাইট বি, দেখি মানে ইয়াটা বেশি হয়ে গেছিল বুঝছেন,
মানে 8টা থেকে 10টা বা 10টা থেকে 12টা, ওই 8টা থেকে 2টা মানে ও আসলে উল্টা হয়ে গেছে আর কি, ওই কারণে নেই। আচ্ছা, এখন আমরা বলেন তো অ্যাকাউন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? অ্যাকাউন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে প্রথমে আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টের আন্ডারে থাকে কি অনেকগুলো ক্যাম্পেইন থাকতে পারে, যে ক্যাম্পেইনটা আমরা ক্রিয়েট করলাম ওই ক্যাম্পেইনের আন্ডারে কতগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে। দেখেন আমরা কিন্তু ক্যাম্পেইনটা ক্রিয়েট করলাম, ক্যাম্পেইনের আন্ডারে আমাদের কিন্তু দেখেন প্রথমে আছে কি ক্যাম্পেইন সেটিং, ওটা কিন্তু বেসিক সবার জন্য, মানে প্রত্যেকটা অ্যাডের জন্য আগে যেগুলো সেট করে আসলাম সেগুলো একদম বেসিক সবার করতে হবে। কিন্তু আমরা ওখানে আলোচনা করিনি কি, আলোচনা করিনি হচ্ছে যে অ্যাড এক্সটেনশনের ডিটেলস, ডাইনামিক সার্চের আর বিডিং এর, কারণ ওগুলো আলাদা আলাদা ক্লাস আছে। ওকে, অডিয়েন্সও করিনি, অডিয়েন্সও পরে করব। বুঝিনি? অডিয়েন্সও পরে করব। হ্যাঁ, অডিয়েন্সের উপর আলাদা ক্লাস আছে, রাইট। ওই দিন শুধু অডিয়েন্স, অনেক বিষয়, 2 ঘন্টা ওইটা নিয়েই প্রেসার পড়তে হবে। অডিয়েন্স তো বিশাল জিনিস। এখন এই যে এইখান থেকে ওই যে ডাইনামিক সার্চটা অ্যাড করলেই হয় আর কি, বাট এটা আমরা এখন দেখাচ্ছি না, আমরা স্ট্যান্ডার্ড এখানে সিলেক্ট করব। যখন ডাইনামিক সিলেক্ট করব তখন ডাইনামিক অ্যাডে চলে যাব। ওকে, তো অ্যাড গ্রুপের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা ক্যাম্পেইনের আন্ডারে কতগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে। অ্যাড গ্রুপগুলো কিভাবে সেট করব? সেট করব হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ আমরা সিলেক্ট করব, তাই না? তো ধরেন আমি এখন আসলে অ্যাড চালাতে যাচ্ছি যে আমার মাই হোমস নিড এই ওয়েবসাইটটার জন্য। দেখি এই ওয়েবসাইটটা কই, এইটা। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ধরেন আমরা দিলাম আর কি দিল, ফ্রুটস এন্ড ভেজিটেবল। ধরেন আমরা ফ্রুটস এন্ড ভেজিটেবল সেল করব, ধরেন তো এটা আমরা লিখে দিলাম যে এই অ্যাড গ্রুপে ফ্রুটস এন্ড ভেজ নাম দিলাম। এখন দেখেন এই কিওয়ার্ডটা দিয়ে যদি আপনি সার্চ দেন, মানে এই ইয়াটা, তাহলে হচ্ছে যে গুগল যেটা করবে যে আমার এই ইউআরএলটার মধ্যে কোথায় গেল, এই যে এর মধ্যে যে প্রোডাক্ট গুলো মোটামুটি এখানে দেয়া আছে এইটার উপর এই রেলিভেন্ট কিওয়ার্ড কি হতে পারে সেটা হচ্ছে সে সাজেস্ট করবে। এই ল্যান্ডিং পেজটা গুগল অ্যানালাইসিস করে সেখান থেকে কি ধরনের কিওয়ার্ড হতে পারে সেটা গুগল সাজেস্ট করবে। যেমন অর্গানিক ফুড ডেলিভারি, অর্গানিক ভেজিটেবলস, ভেজিটেবল স্টোরেজ, মানে এইভাবে দেখেন অ্যাড হচ্ছে। হ্যাঁ, ফাইন, অ্যাড হচ্ছে। এখন কিন্তু আমরা আসলে এটা করব না, এটা হচ্ছে যে এক্সপার্টরা এটা করে না, এক্সপার্টরা আগেই কিওয়ার্ড রিসার্চ করে। জাস্ট আমাদের ক্যাম্পেইনের স্কেলেটনটা কেমন হয় থিওরি পড়েছে সেটা বোঝানোর জন্য এটা বলতেছে, হ্যাঁ, মানে বা এর ওভারভিউটা দিয়ে যাওয়া, এই আর। তো আমরা এখানে রেখে দিলাম। এখানেও কিন্তু কিওয়ার্ড ম্যাচ টাইপের ব্যাপার আছে, সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ পরের ক্লাস। আচ্ছা, এখন ধরেন এইটা হয়ে গেল। এখন আমরা আরেকটা ইচ্ছা করলে অ্যাড গ্রুপ করতে পারি, কারণ আমরা বলেছি যে ক্যাটাগরি ওয়াইজ অনেক ইয়া হতে পারে। তা আমরা ধরেন যে আমরা এখান থেকে সেভ দিয়ে দিতে পারি। সেভ দেওয়ার পরে দেখেন এইখানে আসতেছে কি, দেখেন এইখানে আসতেছে যে এইবার অ্যাড কপিটা আমাদের লিখতে হবে। এখন অ্যাড কপি কিভাবে লিখতে হবে এটা নিয়ে একটু ডিসকাস আছে। জাস্ট এখন আমি এলো কথা, মানে অ্যাড কপি লেখার কিছু রুলস রেগুলেশন আছে, যে হেডলাইনে আমাদের কি ধরনের কপি লিখতে হবে, ডেসক্রিপশনে আমাদের কি ধরনের কপি লিখতে হবে যাতে আমরা ভালো সিটিআর পাই, এগুলো নিয়ে আমাদের ডিসকাশন আছে। জাস্ট আমরা এমনি একটা নর্মালি চলে যাচ্ছে। তো ধরেন যে আমরা লিখলাম যে ধরেন অর্গানিক, মানে আমি নর্মালি, আমি কোনো কথা বলতেছি না কিন্তু, বা এইগুলো নিয়ে হচ্ছে আমরা কোনো ইয়া না, আপনি শুধু দেখে যান যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে আমাদের কি কি লাগে, যেটা আমরা থিওরিতে পড়ে আসলাম সেটা জাস্ট একবার প্র্যাকটিক্যালি মিলিয়ে নিন। এরপরে হচ্ছে যে এর স্ট্যান্ডার্ড কি, অ্যাড কপি লেখার সময় কি কি মাথায় রাখতে হয়, এই যে বেস্ট সিটিআর পাওয়া, এইগুলো আমরা করবো। আর আমি ধরলাম যে অর্গানিক ফুড নিয়ার ইউ দিয়ে দিলাম, ধরেন লিখে দিলাম বেস্ট ফুড
বেস্ট, অথবা দিয়ে দিলাম যে দিয়া দাও একটা, যে কোনো একটা দিয়ে দিন। ইন আওয়ার স্টোর ধরেন মানে এগুলোর নিয়ম না, কিন্তু এগুলোকে একটা লেখা হচ্ছে না, দিয়ে দিলাম অর্ডার নাও, এখানে দিয়ে দিলাম হচ্ছে যে ফ্রুটস, এখানে দিয়ে দিলাম ভেজিটেবলস। এইটা কিন্তু ল্যান্ডিং পেজ না, ল্যান্ডিং পেজে যে আমাদের ফাইনাল ইউআরএল যেটা যাবে সেইটা হচ্ছে মানে এই অ্যাডে যখন কেউ ক্লিক করবে তখন হচ্ছে তাকে নিয়ে যাবে, আমরা চাই যে যেহেতু ফ্রুটস এন্ড ভেজিটেবল নিয়ে কথা বলতেছি সেটা আমরা চাই যে এই পেজটাতে নিয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা ফ্রুটস এন্ড ভেজিটেবল দিচ্ছি, এটা জাস্ট ডিসপ্লে পাথ, মানে এইটা হচ্ছে যে এই ইউআরএলটা দেখাবে, এই ইউআরএলটা দেখে গুগল যেমন বুঝতে পারে ফ্রুটস এন্ড ভেজিটেবল নিয়ে কথা বলা হয়েছে, যার এর ভিতরে ফ্রুটস এন্ড ভেজিটেবল আছে, একটা মানুষ অ্যাড দেখেও যাতে বুঝতে পারে যে হ্যাঁ এই অ্যাডটা এখানে ক্লিক করলে আমাকে যে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে সেখানে ফ্রুটস এন্ড ভেজিটেবল বেচাকেনা করতেছে, দ্যাট ইজ আর কিচ্ছু না। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিলাম যে ওই ডেলিভার in just ধরেন 3 hours, hours অথবা আমরা লিখতে পারি উইল delivers products in ধরেন উত্তরা বনানী, এইভাবে লিখে দিলেন আর কি। এখানে ওই যে কিছু নিয়ম কানুন আছে যে ডেসক্রিপশনটা অবশ্যই এগুলো আমরা শিখবো 90 ক্যারেক্টারের মধ্যে হতে হয়, হেডলাইন গুলো 30 ক্যারেক্টারের মধ্যে হতে হয়, এই আর ইউআরএল পার্টটা ওই যে বললাম যে ওই সময় আমরা আলোচনা করব, কারণ তখন আর আমরা এই ইউআরএলটাও দিব না, তখন আমরা ইউটিএম দিব, যাতে আমরা গুগলে ওইখানে ট্র্যাক করতে পারি যে কোন ক্যাম্পেইন থেকে আমার এতগুলো ট্রাফিক আসছে। তখন আমরা যখন শিখবো যে ট্র্যাকিং এ, তখন আমরা এই ইউআরএল তখন আর এরকম থাকবে না, এখানে ইউটিএম থাকবে, এখানে দেখা যাচ্ছে যে ওই যে আমরা কিছু কিওয়ার্ড ভ্যালু টেলে অ্যাড করে দেবো যে এই প্রোডাক্টের ভ্যালু টেল কত, হ্যাঁ ওইগুলো আমরা ওই সময় শিখবো। সো এই মোটামুটি এখানে আমরা ডান দিই, এই মোটামুটি আমার অ্যাড ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমরা পাবলিশ করে দিই। দেখেন এখন আমাদের এইখানে কিন্তু দেখেন অনেক মেনু চলে আসছে, খেয়াল করছেন? তখন আমাদের যে মেনুগুলো ছিল এখন কিন্তু এখানে অনেক মেনু চলে আসছে, এখন এইখানে আমরা অনেক কিছু করতে পারি। আচ্ছা, প্রথমেই বলি যে মানে আমরা এতটুকু তো অন্তত বুঝতে পারছি যে আমরা যে থিওরিটা পড়েছিলাম তার প্র্যাকটিক্যাল যদি আমরা দেখি, এতটুকু তো আমরা বুঝতে পারছি যে একটা পিপিসি ক্যাম্পেইন করতে আমাদের কি কি করা লাগতেছে। জি ভাই, বুঝতে পারছি। প্রশ্ন আছে ছোট? হ্যাঁ 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 অবশ্যই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমরা তো অ্যাড গ্রুপ তো মাল্টিপল অ্যাড গ্রুপ করতে পারি, যেমন আপনি ক্যাটাগরি দিয়ে করলেন ওই যে মাই হোম যেটা, আরেকটা অ্যাড গ্রুপ যদি ধরেন আমি করি, তাহলে অডিয়েন্স কি দুইটা মানে অ্যাড গ্রুপের জন্য সেম থাকবে? দেখেন আমি সেটা বলতেছি, হ্যাঁ আমি পয়েন্ট বুঝতে পারছি। ধরেন এখন আমি আছি একদম ডেস্কটপে ওভারভিউতে, এবার আমি ক্যাম্পেইনে গেলাম। কোন ক্যাম্পেইনে? এই যে আমি যে ক্যাম্পেইনটা এখন বানাইলাম, হ্যাঁ এই ব্রাউজারে একটু প্রবলেম আছে। গুগল অ্যাডের মানে ড্যাশবোর্ডটা জানি কেমন, তো কত পরিষ্কার করেছেন না ড্যাশবোর্ড। সাবির ভাইকে ওটা পেন দেয়। এটা হচ্ছে আপনি 2 দিন ইউজ করেন, আমরা কেবল না শুরু করছি, কেবল একটা হোম ইয়া করছে, আর কালকে ঘাটেন এরকম করে কাজ করতে হবে না, তখন দেখবেন এগুলো সব ইজি হয়ে যায়। প্রথম যদি ফেসবুক ধরছিলেন কেমন লাগছিল ভাই? বিং এরটা কিন্তু অনেক ক্লিয়ার ড্যাশবোর্ডটা। শামিম ভাই এটা শুধু পিপিসি ভাই, এর অনেক কিছু। হ্যাঁ এটা ঠিক অবশ্য, বিং এর তো শুধু পিপিসি।
এটা। আচ্ছা এখন দেখেন এই অ্যাডটা আসছে, হ্যাঁ এখন আমরা এই অ্যাডটা ক্লিক করি। এখন আমরা আমার ইয়া দিয়ে কাজ করে না, ও আসছে। এখন আমরা এই অ্যাডটা ক্লিক করলাম, এই দেখেন তার মানে কি আমরা প্রথমে হচ্ছে যে ধরেন ক্যাম্পেইনের মধ্যে আসলাম, মানে প্রথমে হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে ধরেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, মানে অ্যাকর্ডিং টু অ্যাকাউন্ট থেকে আমরা কোথায় যাব, ক্যাম্পেইনের মধ্যে যাব। ক্যাম্পেইনে ক্লিক করলাম, এই হলো সেই ক্যাম্পেইনের মধ্যে কি থাকে, কতগুলো অ্যাড গ্রুপ থাকে, যেমন একটা অ্যাড গ্রুপ ক্লিক করলাম। এখন আপনি বুঝতে যাচ্ছেন যে এক এক গ্রুপের অ্যাড গ্রুপের টার্গেটিং কিন্তু ডিফারেন্ট হবে, বেসিক টার্গেটিং গুলো কিন্তু সেম থাকবে, লোকেশন, তারপরে অ্যাড শিডিউল, তারপরে হচ্ছে যে আমরা যে অ্যাড এক্সটেনশন হচ্ছে যে আপনি কিন্তু ডিফাইন করে দিতে পারেন যে অ্যাড এক্সটেনশন গুলো হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট লেভেলে দিতে পারেন, যে আপনি যত ক্যাম্পেইন করেন সব ক্যাম্পেইনের হচ্ছে যে অ্যাড এক্সটেনশন এটাই থাকবে। আপনি ক্যাম্পেইন লেভেলে দিতে পারেন যে এই অ্যাড এক্সটেনশন গুলো শুধুমাত্র এই ক্যাম্পেইনের জন্য, আপনি অ্যাড গ্রুপ লেভেলেও দিতে পারেন, বুঝতে পারছেন? কিন্তু বেসিক যেগুলা যেমন ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইনের হচ্ছে যে টাইম, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, লোকেশন টার্গেটিং, এই জিনিসগুলো হচ্ছে বেসিক, সবার জন্য বেসিক, সব ক্যাম্পেইনের জন্য। কিন্তু ফ্রুট এন্ড ভেজিটেবলের জন্য যে কিওয়ার্ডটা হবে, যে কিওয়ার্ডগুলো আমাদের টার্গেটিং হবে, নিশ্চয় সেটা হচ্ছে আমাদের ধরেন সেই কিওয়ার্ডগুলো নিশ্চয় আমাদের এই যে হোম এন্ড কিচেনের জন্য নিশ্চয় সেই কিওয়ার্ডগুলো তো হবে না, হবে কি? হোম এন্ড কিচেনের জন্য ডিফারেন্ট কিওয়ার্ড হবে। তখন হচ্ছে আমরা যখন অ্যাড গ্রুপ ক্রিয়েট করব তখন ধরেন যে আমরা অ্যাড গ্রুপটা ক্রিয়েট করব, দেখেন তখন এখানে দেখা যাচ্ছে আমরা কি দিলাম, হোম কেয়ার মনে হয় না, হোম এন্ড কিচেন, হোম এন্ড হোম এন্ড কিচেন। দেখেন এখানে কিন্তু সে বলতেছে আবার দাও, কথাটা বুঝতে পারছেন? ফয়সাল ভাইয়ের যে প্রশ্নটা ছিল, ফয়সাল ভাইয়ের প্রশ্ন ছিল যে অ্যাড গ্রুপ ওয়াইজ কিন্তু টার্গেটিংটা কিন্তু ডিফারেন্ট হবে, কিন্তু বেসিক টার্গেটিং কিন্তু সেম থাকবে, লোকেশন কিন্তু ভাই সেম, অ্যাড শিডিউলিং কিন্তু সেম। ওইটা ইন্টারেস্ট অনুযায়ী অডিয়েন্সটা ডিফারেন্ট। মেন যে টার্গেটিং মানে কারা আমার অ্যাডটা দেখবে, ওই লোকেশনের ওই শিডিউলের মধ্যে তারাই দেখবে, কিন্তু ডিফারেন্ট কিওয়ার্ডের জন্য। যেমন হোম এন্ড কিচেনের জন্য যখন আমি দেখেন ও আমাকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করছে, সো এই কিওয়ার্ড গুলো দিয়ে যারা সার্চ দিবে তারা হচ্ছে আমি এখন যে অ্যাডটা ক্রিয়েট করব, আমি এখন এখানে যে অ্যাডটা ক্রিয়েট করব সেই অ্যাডটা দেখবে ওই কিওয়ার্ডটার জন্য। তাহলে অ্যাড গ্রুপ ওয়াইজ কিন্তু আমি কিওয়ার্ড টার্গেট করতে পারছি। তাহলে বলা যায় যে অ্যাড গ্রুপ মূলত কিওয়ার্ড ড্রিভেন, তাই তো? অ্যাড গ্রুপ গুলো আসলে ওই যে ওই টার্গেটিং গুলো আর কি, কিওয়ার্ড ড্রিভেন, তাই তো? মানে কিওয়ার্ড গুলোই মূলত টার্গেটিং, মানে পিপিসি অ্যাড এর ক্ষেত্রে কিওয়ার্ড গুলোই মূলত টার্গেটিং, আর ওই টার্গেটিং হচ্ছে সবার জন্য। ওকে, বুঝতে পারছেন? ল্যাঙ্গুয়েজ বলেন, লোকেশন বলেন, তারপরে বিড স্ট্র্যাটেজি অবশ্যই ইয়াও করা যায়, মানে কিওয়ার্ড স্পেসিফিক করে দেওয়া যায়, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো না, একবারে তো শেখা যাবে না, আস্তে আস্তে। ঠিক আছে, এখন দেখেন এই অ্যাড গ্রুপের আন্ডারে আবার কি থাকে, অ্যাড থাকে। আমরা অ্যাড গ্রুপটা ক্লিক করি, অ্যাড গ্রুপের মধ্যে দেখেন যে এই অ্যাড গ্রুপের মধ্যে কিছু কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ড গুলোর এগেইনস্টে আমার কি অ্যাড থাকবে সেটা আমরা পাবো যে অ্যাড এর মধ্যে। এই দেখেন এই যে অ্যাডটা আমরা ক্রিয়েট করলাম, এবং দেখেন আমরা একটা অ্যাড এক্সটেনশনও ক্রিয়েট করেছিলাম, সেটা দেখি এখানে আছে কিনা। এই যে আমরা কল এক্সটেনশনটা ইউজ করেছিলাম, আপনারা বুঝতে পারছেন? এবং ওর জন্য কি কি কিওয়ার্ড ছিল, এই কিওয়ার্ড গুলো ছিল। এই জন্য দেখেন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে কিন্তু এগুলো বেড়ে গেছে, কথাটা বুঝতে পারছেন? এখন ধরেন আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে এই বেসিক যে ব্যাপারগুলো ছিল, মানে এই ক্যাম্পেইনটার বেসিক যে ব্যাপারগুলো ছিল সেইগুলো সেটিং একটু চেঞ্জ করবে। তাহলে প্রথমে ক্যাম্পেইনে এসে ওই ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে যে আপনার যে সেটিং এ গেলে আসো, এই দেখেন ওই যে জিনিসগুলো আমরা সেট করে আসলাম, লোকেশন,
এই যে বিডিং, স্টার্ট ডেট, এন্ড ডেট, হ্যাঁ, অ্যাড রোটেশন, এই জিনিসগুলো আপনি সিলেক্ট করে দিতে মানে এইখান থেকে আবার মানে ওই যে এডিট করা যাকে বলে আর কি, মানে এই জিনিসগুলো আপনাদের ঘাটতে হবে ভাই। এখন ধরেন আমি অ্যাড গ্রুপে যদি কোনো চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখন আছি কোথায়? এখন কিন্তু কোথাও নেই, এই ক্যাম্পেইনের মধ্যে গেলাম। ক্যাম্পেইনের মধ্যে যে এখন যদি আমি এই সেটিং এ যাই, তাহলে কিন্তু ওই ক্যাম্পেইনের বেসিক সেটিং গুলো পারবো, কিন্তু এই ইসের মানে অ্যাড গ্রুপের সেটিং পারবো না। তাহলে যে অ্যাড গ্রুপে আমি মডিফাই করতে চাই বা এডিট করতে চাই, তখন সেই অ্যাড গ্রুপটা সিলেক্ট করেন, দেন সেটিং এ যেতে পারি। আচ্ছা, একটু ভুল হয়েছে। আচ্ছা, অ্যাড গ্রুপের মধ্যে আসলে থাকতেছে, হ্যাঁ আচ্ছা সরি, অ্যাড গ্রুপের মধ্যে আসলে আমরা দিচ্ছি কিন্তু দুইটা জিনিস। অ্যাড গ্রুপের মধ্যে আমাদের থাকতেছে কিওয়ার্ড করতেছি, অ্যাড গ্রুপের মধ্যে আমাদের মনে মডিফিকেশন থাকলে কি হতে পারে, যে কোনো একটা এই অ্যাড গ্রুপে কোনো একটা কিওয়ার্ড অ্যাড করতে পারি, অথবা কোনো একটা কিওয়ার্ড পজ করে রাখতে পারি, অথবা নতুন কিওয়ার্ড অ্যাড করতে পারি। আর কি করতে পারি, ওই অ্যাড গ্রুপের মধ্যে থাকে অ্যাড, সো অ্যাডে যে আমরা কি করতে পারি, সেই অ্যাডের এডিট করতে পারি। সো এইখান থেকে ওই সেটিং এ না, আসলে এখান থেকে এইভাবে এডিট মডিফিকেশন করা যাবে। এখন দেখেন যে ওই অ্যাড গ্রুপের আন্ডারে এই অ্যাডটারে আমরা দেখা যাচ্ছে এখানে লেখাটা একটু এদিক সেদিক করবো আর এই জিনিসগুলো আপনারা সবাই ঘাটবেন, বুঝতে পারছেন? ধরেন আমরা এতটুকু এডিট করে আবার সেভ অ্যাড দিয়ে দিলাম, তাহলে সেভ হয়ে গেল, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনারা এতটুকু পর্যন্ত ঘাটবেন আর কি, বুঝতে পারছেন? অথবা ধরেন আমি নতুন কোনো অ্যাড গ্রুপ অ্যাড করতে চাই, তখন আমি কি করব? তখন আমি ওই ক্যাম্পেইনে আবার যাব, এটা হচ্ছে আমি অ্যাড এর মধ্যে আছি, কিন্তু আমি ওই এই অ্যাড গ্রুপে তখন আমি ক্লিক করব, এই অ্যাড গ্রুপে যাব, দেন হচ্ছে এখান থেকে আমি নতুন করে একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো এই জিনিসগুলো আপনাদের একটু ফ্যামিলিয়ার হতে হবে, বুঝতে পারছেন? এই মোটামুটি আজকে, কালকের হোমওয়ার্ক থাকবে, কোনো কিছু বোঝার দরকার নেই, একটা ক্যাম্পেইন আমি যেরকম করলাম পুরোটা করে ফেলবেন, প্রয়োজনে 2-3টা ক্যাম্পেইন মানে একদম মুখস্থ হয়ে যেতে হবে। কারণ হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করে, ভাই ওই গ্রুপে তুমি ওই কিওয়ার্ডটা থেকে বেশি কাটতেছে, তখন আপনাকে কিন্তু মাথার মধ্যে থাকতে হবে, ও কিওয়ার্ড কোথায় আছে, তাহলে ওই ক্যাম্পেইনটা সিলেক্ট করবে, অ্যাড গ্রুপের মধ্যে যাব, দেন কিওয়ার্ডে যাব। ভাই ওই অ্যাড এক্সটেনশন, ওখানে এই নতুন একটা অ্যাড এক্সটেনশন বসাও, কোথায় যাব, ক্যাম্পেইনে যাব, অ্যাড গ্রুপে সরি অ্যাড এর মধ্যে যাব, অ্যাড গ্রুপে যাব, অ্যাড এর মধ্যে যাব, ওর মধ্যে এক্সটেনশন পাবো। এইভাবে আপনার মাথার মধ্যে থাকতে হবে। সো এই জিনিসটা মানে এই ক্যাম্পেইন ক্রিয়েট করতে কিছু জিনিস বোঝার দরকার নেই, যেহেতু আমরা ডিসকাস করি, কিন্তু একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে আপনার যা মনে আসে, এইটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে প্রত্যেকে একটা করে ক্যাম্পেইন করবেন, প্রত্যেকটা কিছু স্ক্রিনশট নেবেন, নিয়ে হচ্ছে যে আবার কিন্তু ওই গ্রুপে শেয়ার দিতে হবে বস, এটা হচ্ছে হোমওয়ার্ক। কিন্তু আমার মনে হয় আপনারা মানে অন্তত 2টা করে ক্যাম্পেইন ক্রিয়েট করেন, যে কোনো একটা স্ক্রিনশট দেন, কিন্তু ফ্যামিলিয়ার হওয়ার জন্য অন্তত 2টা করে ক্যাম্পেইন ক্রিয়েট করুন। এখানে কোনো প্রশ্ন থাকলে এবার বলেন। প্রশ্ন করেন। ভাইয়া ক্যাম্পেইন 1 আর ক্যাম্পেইন 2 দুইটা পেজ করতে হবে, একটা স্ক্রিনশট দিব না, হ্যাঁ ক্যাম্পেইন 2টা করবেন, 2টা ক্রিয়েট করবেন, কিন্তু একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি একটা ক্যাম্পেইনের মধ্যে মিনিমাম 2টা অ্যাড গ্রুপ করবেন, মিনিমাম 3টা অ্যাড করবেন, মানে যা ইচ্ছা তাই লিখা দিবেন, কোনো সমস্যা নেই। মানে আমি জি ভাই, মানে আমি হচ্ছে যে মানে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে কোথায় কি দেয়া লাগে এইটার প্রতি ফ্যামিলিয়ার হওয়া। আচ্ছা জি, মানে ক্যাম্পেইনের অ্যাড কপিটা যে সুন্দর হতে হবে এই সময়, কারণ এগুলো তো আমরা ডিসকাস করিনি, বিডিং স্ট্র্যাটেজি কোনটার জন্য কোনটা হবে সেটাও তো আমরা সিলেক্ট করি। সো আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যা যা লাগে ওইটাতে ফ্যামিলিয়ার হলে ওই মানে ওই কি বলো ওই ইন্টারফেসে ফ্যামিলিয়ার হলে অনেক মোটামুটি সহজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সহজ হবে মানে কি, এর পরবর্তীতে আমাদের যত দিন যাবে তত কঠিন বিষয়গুলো আসতেছে না, ভয় দেখেন
না না, মানে এর থেকে তো একটু হার্ড হবে তাই না? যেমন মাঝখানে আমরা আমাদের যেমন বিডিং স্ট্র্যাটেজির সময় আমরা একটু সময় নিবে, এখন 2টা ক্লাস হতে পারে, তারপরে হচ্ছে যে দেখা যায় তো এখন সপ্তাহে 3টা ক্লাসে তখন 2টা হতে পারে যাতে প্র্যাকটিস করা যায়, এইভাবে আর কি আমরা শেষ করব, বুঝতে পারছেন? বাট এই জায়গাটুকু ফ্যামিলিয়ার হতে হবে। প্র্যাকটিক্যালি তো ক্যাম্পেইন রানও করব না, মানে একটা কমপ্লিট ক্যাম্পেইন রান করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ Client একদম আছে? $2 দিয়ে করেন, মানে প্র্যাকটিক্যালি আর কি একদম ক্রিয়েটিভ দরকার হলে আমি এখানে যে একজন তো ইয়া করতে চাইছে তার ক্যাম্পেইনিং, অথবা এখানে অনেকে বিজনেসম্যান আছে তারা বা যদি আপনি- তাদেরটা করে দিলাম, আমার ক্যাম্পেইনও রান আমি করতে চাই, আমার আছে ভাই, আমি কোনো সমস্যা নেই। তারটা আমরা A to Z করে ফেলবো, যখন আমরা সব শিখে ফেলবো তার ক্যাম্পেইনটা আমরা একদম কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে A to Z করব। ভাই আমার ই-কমার্স, আমার হচ্ছে যে লেডিস কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আরে হোমওয়ার্ক থাকলো এটা, আমি এই লিংকটা আরেকবার একটু শেয়ার করে দিচ্ছি আমাদের এই সেটিং উইন্ডো কই পাবো? এই যে এইটা একটু সবাই কপি করে নেন। এইখানে হচ্ছে হোমওয়ার্ক 1 এবং হোমওয়ার্ক 2 দেয়া আছে, এইটা কিন্তু ভাই করতে হবে। আসলে একটা ক্যাম্পেইন করলে কিন্তু হোমওয়ার্ক 1টা অটোমেটিক হয়ে যায়, চলে আসে, বেসিক টার্গেটিং চলে আসে। হোমওয়ার্কটা আসলে ওই মানে হোমওয়ার্ক 1টা অটোমেটিক হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই? ওকে, তো এইটা হচ্ছে মোটামুটি এতটুকুই, মানে যতটুকু পড়াচ্ছি এতটুকুই ফ্যামিলিয়ার, বেশি হওয়ার দরকার নেই। আচ্ছা ইয়া হ্যাঁ। শাহিন ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেমন সার্চ ক্যাম্পেইনে যেমন কিওয়ার্ড বিট করতে হয়, কিন্তু ডিসপ্লে অ্যাড যখন চালাবো তখনও কি কিওয়ার্ডের বিষয় থাকে? কিওয়ার্ডের বিষয় আছে, কারণ ওখানে হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট, মানে টার্গেটিং এ কিওয়ার্ড, ওই যে যখন আমরা অডিয়েন্স ইয়া করব না, হ্যাঁ তখন হচ্ছে যে আপনার কিওয়ার্ড টার্গেট করা যায়, অডিয়েন্স টপিক টার্গেট করা যায়। ও আচ্ছা, ওইখানে কিওয়ার্ডের কাজ আছে। হ্যাঁ, ওখানেও কাজ আছে, বাট ওইগুলো আমরা এই প্রশ্ন এখন না করি, এই জায়গা থাকি আর কি। ওকে, না আমি জাস্ট আগ্রহের জন্য। মানে আমরা এতটুকুতে থাকি। ওকে, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে বন্ধ করে দেবো, কেন জানি গলা ব্যথা হয়েছে ভাই, বাঁচবো না মনে হয়, আর একটু জোরে কথা বলতে গেলে প্রবলেম হচ্ছে। আর টেস্ট করান কিসের জন্য? করোনার জন্য। টেস্ট করালে তো আগে মারা যাবে। না ভাই, তারপরও ট্রিটমেন্ট নেন। আর ঘরে থাকেন, এটা আমার গলাটা একটু বসা, কিন্তু গত ক্লাসে আরো বসা ছিল। তো এই হলো মোটামুটি। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা লোকেশন টার্গেট করলে টাইম জোনে যে সময়ের পার্থক্যটা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেটা তো আমি বলেই নিলাম যে আপনি তো তখন হচ্ছে যে ক্যাম্পেইন করতে হবে কান্ট্রি ওয়াইজ, জি মানে বাংলাদেশ আর ইন্ডিয়া আপনি সেম রোজে, কারণ আধা ঘন্টার ডিফারেন্স। জি, কিন্তু বাংলাদেশেও ক্যাম্পেইন চালাচ্ছে, ইউএসএ ক্যাম্পেইন চালাচ্ছে, তখন সমস্যা হয়। তখন অবশ্য তখন কি সমস্যা নেই, বাংলাদেশের টাইমের সাথে কি 12 ঘন্টা যোগ করে দেব? তখন অ্যাড শিডিউলিংটা করা যাবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, আপনার কষ্ট হচ্ছে। না না, আচ্ছা ভাই, এখন হচ্ছে আনুষ্ঠানিক ভাবে আমাদের ক্লাস শেষ, কেউ আড্ডা দিতে চাইলে থাকতে পারেন। শামীম ভাই, কন্টেন্ট রাইটিং এর বিষয়ে কিছু জানার ছিল আমার। হ্যাঁ, আচ্ছা, আমি যদি কোনো স্ট্যান্ডার্ড রাইটারকে দিয়ে কোনো কন্টেন্ট লেখাই, তাকে আমার কি কি রিসোর্স দিতে হবে? মানে কিসের কন্টেন্ট? টেকনোলজি রিলেটেড, প্রোডাক্টের আর কি, রিভিউ প্রোডাক্ট হবে আর কি, প্রোডাক্টের রিভিউ। কিছুই দেয়া লাগবে না, বলবে মানে প্রোডাক্টের রিভিউ লেখাবেন না, মানে কি হ্যাঁ। জন্য? অ্যাফিলিয়েটের জন্য না? অ্যাফিলিয়েট আর হচ্ছে আপনার ব্লগিং, দুটাই। ওটা তো আপনার তো কিছুই দেয়া লাগতেছে না, তা আপনি তাকেই দিচ্ছেন যে ওই প্রোডাক্ট সম্পর্কে জানে, শুধু প্রোডাক্টের নাম দিবেন যে ভাই আমার এই 10টা প্রোডাক্টের রিভিউ লেখা দাও, এবার ও ওই ঘাটাঘাটি করে লিখবে। আমি একজন রাইটারের সাথে কথা বললাম, তাকে কিওয়ার্ডটা দিতে হবে, তারপর হচ্ছে টেমপ্লেট দিতে হবে, একটা কোন স্টাইলে হবে, রিসোর্স দিতে হবে। টেমপ্লেট কেন দিতে হবে? আপনি তো আমার কথা তো যখন সেটাই। আপনি একটা রিভিউ লিখতেছেন তখন তো হচ্ছে যে আপনার একটা মেইন কিওয়ার্ড থাকতেছে, ভিতরে কিছু সাব কিওয়ার্ড থাকতেছে, যেমন ধরুন বেস্ট মোবাইল অথবা বেস্ট ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ইন 2020,
শাহিম ভাই আপনার এই যে একটা আপনার ব্লগেরই একটা ভিডিও একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে একদম সেম টপিকে। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, জিজ্ঞেস করছে আমরা বলি, সমস্যা নেই। ওইখানে আছে তাকে, হ্যাঁ উনি ঠিক বলেছে, কিন্তু কোনো দিতে হবে, আপনি বলে দিবেন যে ভাই আমার এত ওয়ার্ডের মধ্যে হতে হবে, আর হচ্ছে যে লেখাটা বেশি হবে না, মানে প্যারাগ্রাফ বেশি বড় হবে না, সেখানে হচ্ছে যে মানে লিস্ট আকারে লিখলে ভালো, ছোট একটা বর্ণনা দিল তারপর লিস্ট গুলো দিল, তাই না? যেমন আমরা যদি মোবাইলের ক্ষেত্রে চিন্তা করি, মোবাইল একটা ছোট্ট বর্ণনা দিল, তারপর তার মেমোরি কত কত এইভাবে সুন্দর করে চলে গেল। আর হচ্ছে মেন কিওয়ার্ডটা থাকবে, যে মেইনলি কোন কিওয়ার্ডটার জন্য আসলে আপনি এটা আনতে চান, সেটা সে সুন্দর করে ইউজ করবে তার বডিতে, হেডলাইন, টাইটেলে। পাশাপাশি হচ্ছে যে সাবজেক্ট গুলো থাকবে, মানে ধরো আমি যদি মোবাইলের ক্ষেত্রে দেখি মোবাইলের মডেল নাম্বার গুলো, এগুলো কিন্তু কিওয়ার্ড হিসেবে যাবে, আর এগুলো দিলেই তো হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। আরেকটা কথা হচ্ছে শামীম ভাই, এখানে আমি কিছু আগে কয়েকজন থেকে তাদের হচ্ছে স্যাম্পল নিলাম, কিন্তু আমি যা দেখলাম তাদের স্যাম্পলের কোয়ালিটি পছন্দ হচ্ছে না। নরমালি যেসব সাইট দেখতেছি তাদের লেখার স্টাইল অনেক ভালো, কিন্তু যারা আমাকে স্যাম্পল দিছে সবাই হচ্ছে মিনিমাম তো $10 করে চার্জ করে। আপনি যেটা করেন যে আপনার যেটা ভালো লাগতেছে ওইটা ওর সাথে শেয়ার করেন, যে ভাই আমি আসলে এই ধরনের লেখা চাই, কিন্তু আমার লেখাটা ইউনিক করে দাও। এখন হচ্ছে সাপোজ আপনি তো দেখলাম হচ্ছে কন্টেন্ট মনে হয় লেখায় নিচ্ছেন হয়তোবা, তো সেই ক্ষেত্রে কিরকম চলতেছে 1000 এর জন্য? সত্যি কথা বলতে ভাই আমি কোনো কন্টেন্ট লেখাই নিই না, আমি চুরি করি, একটা কন্টেন্ট আপনার লিখতে হবে না। ম্যানুয়াল স্ক্রিন করেন নাকি? আমি মানে সিস্টেম আছে আর কি, আমি সুন্দর করে নিই। আমার ধরেন একটা বিষয়ের উপর আমি লিখবো, আমি ওই রিলেটেড 3-4টা নিয়ে নিই, 3-4টা নিয়ে এবার আমি আমার মতো সাজাই ফেলি। আমার ওয়েবসাইটে যেভাবে আমি দিচ্ছি রিভিউ গুলো, ওই রিভিউ গুলো আমি সুন্দর করে সাজাই, প্রথমে সাজানোর পরে 3-4টা ওয়েবসাইট থেকে নিয়ে ইউনিক করে ফেলি। আপনার যে ভিডিওগুলো নিছেন এটার জন্য কোনো ইফেক্ট পড়ে নাকি? আরে রিরাইটের টুল আছে না, আপনি তো রিরাইটার দিয়ে ইউনিক করে ফেলতে পারবেন। হ্যাঁ আছে, আমিও একটা ওয়েবসাইট করলাম কিছুদিন আগে গিফট কার্ড নিয়ে, তো ওইটার জন্য এইভাবেই করছি আমি, ওয়ার্ড এআই ইউজ করছি আর ম্যানুয়াল দুটো মিলে। এইটাতে আপনি রিরাইট করে নেবেন, 10 জায়গা থেকে নিয়ে রিরাইট করে নেবেন, আপনার টাকা গেলে ইউনিক, কাহিনী শেষ, একটু কষ্ট করতে হবে। আমি হচ্ছে ভাই ওয়ার্ড এআই দিয়ে করছিলাম। হ্যাঁ ওটাতেও করতে পারেন, ওটা দিয়ে করে দেন হচ্ছে লাস্টে ম্যানুয়াল চেক দিছি। হ্যাঁ এই কন্টেন্ট রিরাইট করলে কন্টেন্টের মানটা কমে যায় না সেই ক্ষেত্রে? ওইটা তো ম্যানুয়াল, এই জন্যই তো বসিয়ে ধরেন যে আপনার ওটা তো ওয়ার্ড গুলো চেঞ্জ করে, মান কখনোই কমে না। তখন হচ্ছে যে আপনি যেটা করবেন আপনার নিজের একটু মাথা কাটাতে হবে, আর মানে আপনি ইউনিক করার জন্য রিরাইট করবেন, পরে এদিক সেদিক করবেন, আরো সিস্টেম আছে, তো টিপস কি আমাদের দিবেন না মাঝে মধ্যে? ধরেন এটা আছে একদম চুরি বিদ্যা, মানে রেকর্ডিংটা অফ করি। হ্যাঁ ভাই রেকর্ডিং অফ করেন, তাড়াতাড়ি করেন।